আমরা এখন অন লাইভ। ওকে, আমরা এখন লাইভে আছি। যে সবার অনুমতি নিয়ে আমি শুরু করছি। আসসালামু আলাইকুম। আলোচনা অনুষ্ঠানের শুরুতেই করোনাকালে যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি এবং ইতোমধ্যে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আগামীর বাংলাদেশ নিবেদিত ই-কমার্স পরিপ্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক ভার্চুয়াল সেশনের সঞ্চালক হিসেবে আমি আবু জাফর আহমেদ মুকুল সকল অতিথিবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আজকের সম্মানিত অতিথি স্বমহিমায় তারা আমাদের কাছে খুবই উজ্জ্বল নক্ষত্র এবং সবাইকে একসাথে পেয়ে আমি আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সাথে আজকের আলোচনায় অতিথি হিসেবে সংযুক্ত রয়েছেন মনসুরুল আজিজ, হেড অফ ব্র্যান্ড মার্কেটিং নগদ, যিনি নগদকে প্রতিনিয়ত ব্র্যান্ডিং করে চলছেন। ধন্যবাদ আজকে নগদকে প্রতিনিধিত্ব করার জন্য। আমাদের সাথে সংযুক্ত রয়েছেন মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল, সাধারণ সম্পাদক ইক্যাপ, যিনি ইক্যাপকে প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার জন্য কাজ করেছেন। স্বাগতম আপনাকে। আমাদের সাথে সংযুক্ত রয়েছেন তরুণ অর্থনীতিবিদ মল্লিকা রয়, রিসার্চ ফেলো, সিটি ইউনিভার্সিটি অফ হংকং এবং সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে সংযুক্ত রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, যিনি পিএইচডি করেছেন ইনফরমেশন সিস্টেমের উপরে। বাংলাদেশে ইনফরমেশন সিস্টেম নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভাবে কাজ করছেন। আমাদের সাথে সংযুক্ত হবেন ফারহা মাহমুদ ট্রিনাস, ভাইস চেয়ারম্যান, ইনভেস্টমেন্ট কমিটি ক্যাপ। আমাদের সাথে অলরেডি সংযুক্ত হয়েছেন উম্মন নাহার আজমি, ইনচার্জ বিজনেস প্রোগ্রাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, যিনি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে বিজনেসের অনেক সম্ভাবনার বিষয়গুলো প্রতিনিয়ত তুলে ধরছেন। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সংযুক্ত রয়েছেন নিয়াজ মাহমুদ, বিজনেস রিপোর্টার, ঢাকা ট্রিবিউন, যিনি তার লেখনীর মাধ্যমে বিজনেসের বিভিন্ন খাতগুলো দক্ষতার সাথে সর্বদা তুলে ধরেন। স্বাগতম সবাইকে। সূচনা বক্তব্য শুরুতে আমি একটি জিনিস বলতে চাই যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি কর্তৃক প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 9,05,00,000, যা মোট ব্যবহারকারী আমাদের দেশে প্রায় 41%। ই-কমার্সে বিশ্বে বাংলাদেশের অবস্থান 46তম। 2020 সালে আমাদের যেটির বাজার দাঁড়াবে $2 বিলিয়ন। 2023 সালে হবে প্রায় $3 বিলিয়ন। প্রায় 50,000 ফেসবুক পেজে চলছে ব্যবসা। সক্রিয়ভাবে 20,000 উদ্যোক্তা রয়েছে। বড় শহরে আটকে আছে আমাদের উদ্যোক্তারা। গ্রামে ডেলিভারি চালু হয়নি। ক্যাশ অন ডেলিভারিতে প্রায় 90% পণ্য বিক্রি হয়। বিদেশে পণ্য অর্ডারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে গ্রাহকরা বা কাস্টমাররা অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়। ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইকেবের তথ্য মতে ক্রেতারা মূলত শহর কেন্দ্রিক। ই-কমার্সের 80% ক্রেতা ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামের। কেবলমাত্র ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে আটকে আছে ই-কমার্স। 75% ই-কমার্স ব্যবহারকারীর বয়স 18 থেকে 34 এর মধ্যে। জানা গেছে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 7,500 প্রতিষ্ঠান ই-কমার্সের সঙ্গে যুক্ত। আলিবাবা ইতিমধ্যে বাংলাদেশের ই-কমার্সে ঢুকেছে দারাজ কিনে নেওয়ার মাধ্যমে। সব ধরনের পণ্য এখন বাংলাদেশে অনলাইনে কেনাবেচা হয়। আর সম্প্রতি এই বাজারে ঢুকেছে পূর্ব ইউরোপের আরেকটি বড় ই-কমার্স প্রতিষ্ঠান কিউভি। আমাজন বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে যারা উৎপাদন করেছে তাদের সঙ্গে সরাসরি সংযোগ করতে চাচ্ছে, যার মাধ্যমে তারা বাংলাদেশ থেকে তাদের প্রোডাক্ট সোর্সিং করতে চায়। ই-কমার্সের প্রসারে বাংলাদেশের আসলে প্রধান সমস্যা হচ্ছে তিনটি। প্রথমত, এখন পর্যন্ত ই-কমার্স প্রতিষ্ঠানগুলো পুরোপুরি আস্থা নিতে পারছে না মানুষ। দ্বিতীয় সমস্যা হচ্ছে বাংলাদেশের নির্ভরযোগ্য ডেলিভারি সিস্টেম গড়ে ওঠেনি। আরেকটি বড় সমস্যা তা হলো নির্ভরযোগ্য কোনো পেমেন্ট সিস্টেম নাই। তো বর্তমান সময়ে ই-কমার্স কোম্পানিগুলো আর সুপার স্টোরগুলো অনলাইন অর্ডার বেড়ে গেছে প্রায় 4 থেকে 10 গুণ। বিশ্বজুড়ে আমাজন যেমন 1 লাখ লোক নিয়োগের ঘোষণা দিয়েছে, বাংলাদেশের দারাজ, চাল, ডাল, পাঠাও, সহজ, জিন্দাবাদ, ফুড পান্ডার মতো কোম্পানিগুলো বহু গুণ অর্ডারের চাপ সামলাতে প্রচুর লোক নিচ্ছে। সম্প্রতি এশিয়া ও প্রশান্তীয় মহাসাগরীয় অঞ্চলে ই-কমার্সের বিস্তার শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে এডিবি। তাতে বলা হয়েছে ই-কমার্স সূচকে এশিয়ার দেশগুলোর শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া 95.50 পয়েন্ট নিয়ে দেশটি বিশ্বে পঞ্চম অবস্থানে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইন্টারনেটের আওতা, ব্যবহারের সক্ষমতা সহ বিভিন্ন দিক বিবেচনায় বাংলাদেশ বিশ্বে 62তম অবস্থানে রয়েছে। ইন্টারনেট ব্যবহারে এশিয়ার শীর্ষে থাকা সিঙ্গাপুরের
বৈশ্বিক অবস্থান দ্বিতীয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের সামনে থাকা ভারতের অবস্থান ৪৭তম। সংশ্লিষ্টরা বলেছেন, রূপকল্প ২১ এবং দেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যাওয়া, ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রের স্বপ্ন পূরণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বাস্তবায়ন করতে হলে ই-কমার্সের হাতকে এগিয়ে নিতে হবে। এবার আসুন আমরা আজকের অভিজ্ঞ আলোচক বৃন্দের কথা শুনবো। প্রথমেই আসলে অনুরোধ করছি প্রফেসর ডক্টর মাহবুব আলম স্যারকে। স্যার শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? জি, শুনতে পাচ্ছি। জি, আজকে যেটি আমাদের আলোচনা যে আমাদের ই-কমার্স পরিপ্রেক্ষিত বাংলাদেশ, এই বিষয়ে যদি আপনি একটি সারাংশমূলক বক্তব্য প্রকাশ করেন, আমরা সবাই ধন্য থাকবো। জি, ধন্যবাদ উপস্থাপককে, ধন্যবাদ মুকুল, অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, একটু সুযোগ করে দেওয়ার জন্য। আর এখানে আজকে যারা আছেন তারা সবাই কম বেশি ইলেকট্রনিক কমার্সের সাথে জড়িত। তো সেটা হচ্ছে একটা আসার জায়গা ইলেকট্রনিক কমার্স। বাট আমি একটু নয়েজ পাচ্ছি, নয়েজটা যে কোথা থেকে হচ্ছে বুঝছি না। আমি মনে হয় বন্ধ করে দিই, তাহলে সবার মাইক্রোফোনগুলো একটু বন্ধ করে দিলে সুবিধা হবে। রাইট, আমার মনে হয় মাইক্রোফোনটা ওকে, থ্যাংক ইউ। সো আমি যেটা, জি শিওর, বলেন। আচ্ছা, আমি শব্দটা এখনো আসতেছে? ঠিক আছে, আমার ভয়েসটা ক্লিয়ার? শিওর। সো আমি আসলে ইলেকট্রনিক কমার্সের বাংলাদেশ পরিপ্রেক্ষিত বলার আগে আমি আসলে ইলেকট্রনিক কমার্সের একটু পরিপ্রেক্ষিত বলতে চাই। আমি আসলে ইলেকট্রনিক কমার্সের মানে যে আমাদের যে জার্নিটাকে, সেটাকে আসলে স্কলাররা দুইটো ভাগে ভাগ করেছেন। আমরা একটা বলি ফার্স্ট ওয়েভ, আর একটা হচ্ছে সেকেন্ড ওয়েভ। তো ইলেকট্রনিক কমার্সের যাত্রা হচ্ছে মিড 1990s-এ, সেটা স্পেসিফিকলি বললে 94-95 এর দিকে ইলেকট্রনিক কমার্স হচ্ছে ইউএসএ তে শুরু হয়। এবং তারপরে আমরা কিন্তু ইলেকট্রনিক কমার্সের অনেক আপস অ্যান্ড ডাউনস দেখেছি। পার্টিকুলারলি 1999 এবং 2000 এর দিকে কিন্তু আমরা একটা .com বাস্ট দেখেছি। .com বাসটা হচ্ছে যে আসলে 1995 থেকে 1999-এ অনেক ইলেকট্রনিক কমার্স কিন্তু ইউএসএ তে রাতারাতি তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু মার্কেটটা ছোট ছিল এবং মার্কেটটা মোস্টলি টেকনোলজি ড্রিভেন ছিল, যেটা বিজনেস ফোকাসটা কম ছিল। তো আলটিমেটলি যেটা হয় যে একটা বাবল বড় হতে হতে এটা কিন্তু বাস্ট হয়ে গিয়েছিল। আই মিন, ইলেকট্রনিক কমার্সকে কিন্তু তখনই অনেকে চিন্তা করছিল যে এটা আর বিজনেসে খুব বেশি ইম্প্যাক্ট ফেলবে না। কিন্তু 2003-এর পরে কিন্তু আমরা নতুন ভাবে দেখলাম যে ইলেকট্রনিক কমার্স তার জায়গা থেকে আরো একটু ঘুরে দাঁড়াচ্ছে। এবং 2004, 5, 6, 7 এই সময় কিছু টেকনোলজিক্যাল পরিবর্তন হয়েছে, এবং এই টেকনোলজিক্যাল পরিবর্তনের জন্য ইলেকট্রনিক কমার্স, যেটা শুধুমাত্র ইউএস এর একটা ফেনোমেনা ছিল, সেটা কিন্তু পরবর্তীতে একটা গ্লোবাল ফেনোমেনা হয়ে গেল। এবং 2009-এর পরও আমরা যখন দেখলাম যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো, যেটা ডেভেলপিং কান্ট্রি, সেই ডেভেলপিং কান্ট্রিগুলো কিন্তু ইলেকট্রনিক কমার্সে তার ফুট স্টেপ রাখা শুরু করলো। এবং আপনি যদি স্পেসিফিকলি দেখেন, আমি পার্টিকুলারলি বলবো যে তিনটা টেকনোলজি যেটা হচ্ছে ইলেকট্রনিক কমার্স গ্রোথের ক্ষেত্রে খুব বেশি পজিটিভলি কাজ করেছে। তার ফার্স্ট হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট, যেটা আমরা যদি বলি 2003 থেকে 4-এর মধ্যে এই ব্রডব্যান্ড ইন্টারনেটটা সারা পৃথিবীতে অ্যাভেলেবল হওয়া শুরু হয়। কারণ ইলেকট্রনিক কমার্সের জন্য আইটি ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে একটা বিশাল ইম্পর্টেন্ট ইস্যুস। আমরা কিছু রিসার্চে দেখি যে একজন ইউজার যদি 4 সেকেন্ডের মধ্যে কোনো একটা কন্টেন্ট লোড না হয় তার ব্রাউজারে, সে কিন্তু আর সেখানে ইন্টারেস্ট থাকে না, সে কিন্তু তখন অন্য একটা ব্রাউজারে বা অন্য একটা ব্র্যান্ডে তখন সে সুইচ করে ফেলে। সো হাই স্পিড ইন্টারনেট হচ্ছে ইন্টারনেট কমার্সের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। সেকেন্ড যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টটা আমরা অবজার্ভ করি, সেটা হচ্ছে আপনার মোবাইল ফোন। ওকে, এখন আমরা দেখা যায় বর্তমানে বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে বলে যে 7 জনের মধ্যে 10 জনের মধ্যে 7 জন, শতকরা হিসাবে কোথাও 70, কোথাও বলে যে 59% মানুষ কিন্তু এখন ইলেকট্রনিক কমার্স ইউজ করে হচ্ছে তার মোবাইল ফোনে। কারণ বহির্বিশ্বে আপনি যদি দেখেন যে ইলেকট্রনিক কমার্সের সার্চিং কিন্তু মানুষ সবচেয়ে বেশি করে যখন সে লেজারে থাকে। দেখেন অফিস থেকে বাসায় ফিরছে, টিউবে দাঁড়ায় আছে বা বাসে বসে আছে, তখন কিন্তু তারা সোশ্যাল মিডিয়া গুলোতে সার্চ করে অথবা ইলেকট্রনিক কমার্স গুলোকে সার্চ করে। সো মোবাইল ফোন একটা বড় জায়গা দখল করে আছে। আর আমাদের মতো দেশগুলো, যেমন বিশেষ করে ইন্ডিয়া,
যেখানে হচ্ছে মোবাইল ফোন ইউজার বেশি, অথবা বাংলাদেশ, আপনি বলেছেন যে 9,05,00,000 মোবাইল ফোন ইউজার আছে, তাই না? আপনি যদি ইন্টারনেট ইউজার বের করেন, আপনি দেখবেন যে 80 থেকে 85% বাংলাদেশের ইন্টারনেট ইউজার, তারা কিন্তু ইন্টারনেটে কানেক্ট হয় মোবাইল ফোনের মাধ্যমে। সো মোবাইল ফোনও আপনার এই ইলেকট্রনিক কমার্সের গ্রোথের জন্য একটা বিশাল বড় ভূমিকা পালন করেছে। আর 2007-8 এর পর পার্টিকুলারলি আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়া, এটাও কিন্তু আপনার আজকে আপনার ইলেকট্রনিক কমার্সের ক্ষেত্রে পজিটিভলি একটা ইম্প্যাক্ট ফেলেছে। যেটা ছিল সামাজিক একটা যোগাযোগ মাধ্যম, কিন্তু এখন আমরা 2011-12 পর থেকে আমরা কিন্তু বলতেছি এফ কমার্স, মানে ফেসবুক কমার্স, রাইট? আর এখন নতুন একটা ট্রেন্ড আসছে, যেটা হচ্ছে যে ফেসবুক বেস ইলেকট্রনিক কমার্স। এবং এই ট্রেন্ডটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশে না, এই ট্রেন্ডটা কিন্তু চায়নাতেও খুব বেশি জনপ্রিয় হয়ে গিয়েছে, এবং সারা ওয়ার্ল্ডেই কিন্তু কিছু কিছু ব্যক্তি এই ফেসবুকের মাধ্যমে, প্রোডাক্ট সেলের মাধ্যমে কিন্তু খুব জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছে, এবং পরবর্তীতে তারা কিন্তু নিজকে একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। সো যেটাকে আমরা সাধারণত বলে থাকি ইন্টারনেট সেলিব্রিটিস। সো ইন্টারনেট সেলিব্রিটিস অন্য ফর্মও বলা যায়, বাট আমি ইলেকট্রনিক কমার্সে ইন্টারনেট সেলিব্রিটিস মানে প্রোডাক্ট সেল করতে করতে তারা নিজস্ব একটা কাস্টমার বেস তৈরি করেছে, এবং যেটাকে আমরা ইন্টারনেট সেলিব্রিটিজে বলি, এখন একটা নতুন টার্মে আমরা ডাকি সিওবিটিস। সো আপনারা যদি একটু গুগল করেন দেখতে পারবেন CEWE, তারপরে বিটিস, BRITY। সো এই যে চেঞ্জ ইলেকট্রনিক কমার্সের মাধ্যমে আমাদের সামাজিক ক্ষেত্রে, আমাদের শপিং এর বিহেভিয়ারের ক্ষেত্রে, এটা কিন্তু আমাদের পজিটিভলি দেখতে হবে। সো আমি বলতে চাচ্ছি যে 1995 থেকে 2009 পর্যন্ত যে ওয়েবটা ছিল, সেটা ছিল ইলেকট্রনিক কমার্সের জন্য ভাঙা গড়ার একটা খেলা, লার্নিং এর একটা সেশন। কিন্তু 2009 এর পর থেকে যে শুরু হয়ে আজ পর্যন্ত ইলেকট্রনিক কমার্সের যে ওয়েবটা আমরা দেখতে পাচ্ছি, সেটাকে আমরা সেকেন্ড ওয়েভ অফ ইলেকট্রনিক কমার্স বলতে পারি। আমরা 2009 এর পরেই, কারণ আপনারা জানেন যে ইকোনমিক রিসেশন হিট করেছিল পৃথিবীকে 2008 আর 9 এর দিকে, কিন্তু ইলেকট্রনিক কমার্স ফার্মগুলো কিন্তু সেই মুহূর্তে খুব বেশি মানে বিঘ্নিত হয়নি, তারা কিন্তু খুব বেশি ইম্প্যাক্টেড পড়েনি। তো দেখা যাচ্ছে যে যখনই কোনো দুর্যোগ আসছে, তখনই কিন্তু ইলেকট্রনিক কমার্স ফার্মগুলো কিন্তু সেই দুর্যোগই সবচেয়ে বড় ঢাল হিসাবে দেখা দিচ্ছে। এবং আজকে বাংলাদেশে ইলেকট্রনিক কমার্সে আমরা পরবর্তী সেকশনে কথা বলবো যে আমরা কিভাবে ইলেকট্রনিক কমার্সের সবচেয়ে বড় সমস্যা ট্রাস্ট ইস্যুস, যেটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই ট্রাস্ট হচ্ছে ইলেকট্রনিক কমার্সের একটা বড় সমস্যা। কিন্তু সেই ট্রাস্ট ইস্যুর থাকার পরেও এই করোনা প্যান্ডেমিক আমাদের কিন্তু ইলেকট্রনিক কমার্সের যে মানুষগুলো নেগেটিভ ছিল, তারা কিন্তু আজকে বাধ্য হয়ে অনেকখানি ইলেকট্রনিক কমার্সের উপর ঝুঁকে যাচ্ছে, এবং যখন তারা এটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, তখন কিন্তু তার কনফিডেন্সটা আরো বাড়ছে। সে বুঝতে পারছে যে ইলেকট্রনিক কমার্স ট্র্যাডিশনাল কমার্সের চেয়ে তাকে কোন কোন জায়গায়, পার্টিকুলারলি দ্য কনভিনিয়েন্স, সময় সেভ, এই জিনিসগুলো তাদেরকে জন্য কিন্তু আপনার সহায়তা করছে। তো আমি একটা বলতে চাই যে 2014-তে আমরা দেখেছি যে মানে 1,000 বিলিয়ন ইউএসডি ছিল হচ্ছে আপনার ইলেকট্রনিক কমার্সের সাইজ, যেটা আজকে 4,000 বিলিয়ন ইউএস ডলারে দাঁড়িয়ে গিয়েছে, তাই না? আর তবে ইলেকট্রনিক কমার্সের সবচেয়ে বড় বাজার কিন্তু এখনো চায়না, এবং চীন কিন্তু এখন আমরা দেখছি যে 1 লক্ষ কোটি ডলারের তাদের বাজার। আর আমাদের পার্শ্ববর্তী দেশ যেহেতু জনসংখ্যা অনেক বেশি, তাদের বাজার কিন্তু 4,000 কোটি টাকা। আর রিসেন্ট যে স্ট্যাটিস্টিক্স বের হয়েছে, সেটাতে আমরা দেখছি যে বাংলাদেশের বাজার হচ্ছে 195 কোটি ডলার, যেটা 16,000 কোটি টাকার মতো। ইক্যাবের কাছে আরো তথ্য থাকতে পারে, কিন্তু আমি এই তথ্যগুলো লেটেস্ট রিলিজ যে স্ট্যাটিস্টিক্স, সেখান থেকে আমি বলছি। তো বাংলাদেশের ক্ষেত্রে ইলেকট্রনিক্স কমার্সের যাত্রা, আমি মনে আছে যে আমি 2011-তে যখন আমি এই মানে দেশের বাইরে চলে যাই, তখন আমি এখানে ইলেকট্রনিক কমার্সের কোনো প্রচলন দেখি নাই। বাট 2012-13 দিকে, আমি 2012 and 13 এর দিকে আমরা দেখা শুরু করলাম যে কিছু কিছু ইলেকট্রনিক কমার্স কিন্তু শুরু হলো। হ্যাঁ, কিন্তু এখন যে আমরা ট্রেন্ডটা দেখছি, স্পেশালি 2005, 15, 16, 17, যে ইলেকট্রনিক কমার্স আমরা ধরে নিয়েছি যে একটা ওয়েবসাইট বেস বিজনেস, একটা ওয়েবসাইট থাকবে, কিন্তু এখন অনেক ক্ষেত্রেই মানুষ কিন্তু ওই ওয়েবসাইট তৈরি করারও প্রয়োজন বোধ করছে না, তারা কিন্তু একটা ফেসবুক পেজ দিয়ে তাদের বিজনেসটা রান করানোর চেষ্টা করছে। আর এখানে একটু আমার কনসার্নের জায়গা, যে ইলেকট্রনিক ফেসবুক বেস ইলেকট্রনিক কমার্স ডেফিনেটলি রেভিনিউ জেনারেশন করছে, এমপ্লয়মেন্ট করছে, কাস্টমারের জন্য একটা বাজার তৈরি করছে। কিন্তু আমার যেটা বাংলাদেশের, আমি যদি গ্লোবালের সাথে বাংলাদেশের ইলেকট্রনিক কমার্সের একটা তুলনা করতে চাই, তাহলে আমি এখনো বলবো যে কেন জানি আমরা ইলেকট্রনিক কমার্সের এখনো সেকেন্ড ওয়েভে প্রবেশ করতে পারি নাই। কারণ বহির্বিশ্বে যে টেকনোলজি গুলো, যে রুলস এন্ড রেগুলেশন
যে প্রোটোকল আমরা যেটা বলি যে কমপ্লায়েন্স এবং ইলেকট্রনিক কমার্স রান করার জন্য যে পার্টিকুলার রুলস গুলো আছে সেগুলো আমরা বহির্বিশ্বে যেভাবে দেখি যে কাস্টমার বা ভোক্তার স্বার্থ রক্ষার জন্য যেভাবে কাজ করে, আমাদের এখানে বাংলাদেশে সেগুলোর আমরা অনেক গ্যাপ দেখতে পাচ্ছি। যদিও ই ক্যাব নামে একটা সংগঠন হয়েছে, এটা খুব ভালো যে একটা প্ল্যাটফর্ম দরকার। তারা আসলে মানে আমি বলবো নতুন, বাট আমার কাছে মনে হয় আমি বাংলাদেশে ডিজিটাল কমার্সের নীতিমালা দেখছিলাম, সেই নীতিমালা থাকা দরকার এবং নীতিমালাটা 2019 রিভাইজ হয়েছে। কিন্তু এই নীতিমালা আমার কাছে অনেক জায়গায় মনে হয়েছে যে এটা অনেকখানি বাস্তবসম্মত না বা অ্যাপ্লিকেবল না। কারণ ইলেকট্রনিক কমার্স তো আপনার বিজনেস এবং আইসিটি দুটো রিলেটেড, কিন্তু এটার জন্য আসলে কোনো ক্ষেত্রে আপনি বিজনেস বাণিজ্য মন্ত্রণালয়ের রুলস মানবেন, কোনো ক্ষেত্রে আপনি আইসিটি মিনিস্ট্রির রুল মানবেন। এইভাবে না করে আমার মনে হয় যে ভোক্তার অধিকার রক্ষার জন্য এবং ইলেকট্রনিক কমার্সকে আরো বেশি স্টেবিলিটি দেওয়ার জন্য বাংলাদেশে, যাতে এটা একটা মানে এত বেশি কোম্পানি এটা পাসিং একটা ফ্যাড না হয়, একটা ট্রেন্ড না হয়ে পার্মানেন্ট একটা বিজনেস প্ল্যাটফর্ম হয় এবং এই ইন্ডাস্ট্রিটা টিকে থাকে। এর জন্য আমাদের আসলে আরো গভীরভাবে চিন্তা করা উচিত। তো আপাতত আমি এতটুকু বলেই শেষ করছি। যদি কখনো আবার মানে পরে সময় আসে তখন আমি কাস্টমারদের ভোক্তা অধিকার অথবা ইলেকট্রনিক কমার্সের স্টেবিলিটির জন্য কি করা উচিত সেটা বলার চেষ্টা করব। থ্যাংক ইউ। জি ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুব আলম স্যারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। আমাদের সাথে সংযুক্ত আছেন মল্লিকা রয়। মল্লিকা রয়, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? মল্লিকা রয়, ঠিক আছে। আমরা একটু নিয়াজ মাহমুদ ওনার কাছে একটু আসতে চাচ্ছিলাম। আপনি যেহেতু স্থানীয়ভাবে সাংবাদিকতার সাথে খুবই জড়িত নিবিড়ভাবে, আসলে এই যে আমাদের মাহবুব স্যার বললেন যে আসলে একটা ট্রাস্টের কথা, যে ই কমার্সে আমরা আসলে আস্থাটা আসলে কিভাবে ফিরে পেতে পারি বলে আপনি বিশ্বাস করেন? জি ধন্যবাদ। মাইক্রোফোন মনে অফ করা, মাইক্রোফোন অফ করা। নিয়াজ ভাই, হ্যাঁ মাইক্রোফোনটা অফ করা। হ্যালো, জি জি শুনতে থ্যাংক ইউ মুকুল ভাই আমাকে ফ্লোর দেওয়ার জন্য। তো আসলে ল্যাক অফ কনফিডেন্স একটা ইম্পর্টেন্ট ইস্যু। যে কোনো বিজনেসের ক্ষেত্রে পেইড আপ ক্যাপিটাল হচ্ছে তার ফান্ডামেন্টাল জায়গা। তো ই কমার্সের ক্ষেত্রে বিজনেসের অন্যতম পেইড আপ ক্যাপিটাল হচ্ছে আসলে ওই ওয়েবসাইট বা তার বিজনেস প্ল্যাটফর্মের প্রতি মানুষের আসলে কনফিডেন্সটা কতটুকু হলো, এটা সবচেয়ে বড় একটা মূলধন আর কি। তো সেটা মাথায় রেখে মূলত উদ্যোক্তাদের কাজ করতে হয়। বা আমরা যদি অন্যান্য রাষ্ট্রের দিকে তাকাই, সেখানে আসলে তার রেপুটেশন বা তার ওয়েবসাইটের প্রতি, তার প্ল্যাটফর্মের প্রতি আসলে পাবলিকের যে কনফিডেন্সের জায়গা, সেটাকে মূল টার্গেট ধরে তারা এগিয়ে যায়। তো আমি আমার এই সাবজেক্টটা শুরু করার আগে একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে যেখানে কোভিড-19 ক্রাইসিসের মধ্যে আপনার অধিকাংশ সেক্টরে আপনার যেখানে কর্মসংস্থান হারাচ্ছে বা রেভিনিউ ডিক্লাইন হচ্ছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আমাদের দেশের ই কমার্স সেক্টরে একটা কিন্তু আপ ট্রেন্ড চলছে। এটা খুব একটা পজিটিভ দিক। নতুন কর্মসংস্থান হচ্ছে। আপনি যদি কিছু বিষয় দেখেন যে সম্প্রতি বেশ কয়েকটা আমি সার্কুলার দেখলাম যে যেখানে ই কমার্স সাইট গুলো তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে, যেখানে অন্যান্য সেক্টরে আপনার স্যালারি কাট হচ্ছে বা চেক করা হচ্ছে। তো এটা একটা পজিটিভ দিক। তো এই পজিটিভ দিক বলতে মানে এক ধরনের রেভলিউশন আমি বলতে পারি যে ই কমার্সের এই কোভিড-19 ক্রাইসিসের কারণে কিন্তু একটা ই কমার্সের রেভলিউশন হচ্ছে। ঠিক এই এই সময়ে কিন্তু আপনার আরেকটা বিষয়ে উদ্যোক্তাদের নজর রাখতে হবে যে ফেক বা ফলস প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে কিনা। এগুলো কিন্তু উদ্যোক্তাদের নিজেদের স্বার্থে বা এই সেক্টরের স্বার্থেই, প্রফেশনাল যারা বিজনেসম্যান তাদের স্বার্থে এগুলোকে জোরালো মনিটরিং করতে হবে। পাশাপাশি হচ্ছে যে আমাদের যে ভোক্তা অধিকার আছে, আমাদের ক্লায়েন্ট যারা, তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করতে হবে যে আসলে যে ওয়েবসাইট আছে, ই কমার্স আছে, প্রতিষ্ঠান আছে বা উদ্যোক্তা আছে, তারা আমাকে ঠকাচ্ছে কিনা।
অলরেডি এরকম আমরা কিন্তু সংবাদপত্রে কাজ করার সুবাদে বেশ কিছু ইনফরমেশন আমাদের কাছে আসে। ইভেন অনেক সময় দেখা যাচ্ছে সেই স্ক্রিনশট করে তার প্রোডাক্টের ছবি তুলে আমাদের কাছে পাঠাচ্ছে যে ভাই আমি এই প্রোডাক্ট দেখে বা এই কোয়ালিটি এই ব্র্যান্ডের কোয়ালিটি দেখে আমি অর্ডার সাবমিট করলাম, বাট আমার ডেলিভারি আসলো খুব লো কোয়ালিটির একটি প্রোডাক্ট। তো পরে আমরা পেশাগত কারণে এগুলো নিয়ে নিয়োগ করতে হয়। কিন্তু আসলে দুঃখের বিষয় বটে যে অতি মুনাফা লোভে অনেক উদ্যোক্তা এই কাজটি করেন। তো সেক্ষেত্রে যারা প্রফেশনাল বিজনেসম্যান আছে তাদেরকেই আসলে তার সেক্টরকে ধরে রাখার জন্য বা ওভারঅল সেক্টরকে প্রমোট করার স্বার্থে এই এই জেড ক্যাটাগরির যারা উদ্যোক্তা আছে, আর আমি বলবো জেড ক্যাটাগরি আর কি স্টক মার্কেটের ভাষায়, তাদেরকে কিভাবে কন্ট্রোল করা যায় বা তাদের বিরুদ্ধে কি এনফোর্সমেন্ট অ্যাকশন নেওয়া যায়, সেই জিনিসটা চিন্তা করার বিষয় এখন। তো আসলে মানুষের এই কনফিডেন্সটা, ল্যাক অফ কনফিডেন্সটা গ্রো হচ্ছে কেন? এটা যদি আমরা দেখি, উদ্যোক্তাদের মধ্যে অতি মুনাফার একটা প্রবণতা আছে, মানে সবার না, মানে কিছু উদ্যোক্তাদের। পাশাপাশি ডেলিভারি যে ম্যানেজমেন্ট সিস্টেমটা, এটা ম্যাক্সিমাম ই কমার্স প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে যে তার থার্ড পার্টির কে একটা এগ্রিমেন্ট বা কন্ট্রাকচুয়াল একটা বিষয় থাকে, তারা ডেলিভারি দেয়। তখনও অনেক সময় দেখা যাচ্ছে যে প্রোডাক্টটা আসলে কোয়ালিটি মেনটেন করা হচ্ছে না, বা কোয়ালিটি যদিও মেনটেন করা হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে থার্ড পার্টির মাধ্যমে যখন যাচ্ছে সে ওই প্রোডাক্টটা ঠিক ক্লায়েন্টের হাতে দিচ্ছে না। পাশাপাশি আর একটা উদ্যোক্তারাও একটা সংকট বা সমস্যার মধ্যে আছে, সেটা হচ্ছে ফলস ক্লায়েন্ট। আমাদের পেমেন্ট সিস্টেমটা একটু অনেকটাই দুর্বল বা অতটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানের না হওয়ার কারণে ফলস ক্লায়েন্টের সমস্যাটা নিয়ে আমাদের উদ্যোক্তারা ভুগছেন। এ কারণে আসলে উভয়ের মধ্যে এক ধরনের কনফিডেন্স ঘাটতি দেখা যায়। পাশাপাশি আর একটা বিষয় হচ্ছে যে কিছুক্ষণ আগে স্যার যেটা বললেন যে আসলে আমাদের দেশে এখন সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড করে অনেক ই কমার্স হচ্ছে, এটা একটা পজিটিভ দিক। বাট নেগেটিভ সাইডটা হচ্ছে যে এর মাধ্যমে সবচেয়ে বেশি মানুষ প্রতারিত হচ্ছে। এক কথায় আমি যদি বলি সহজ ভাষায় আর কি, সরাসরি প্রতারিত হচ্ছে। তো তাদেরকে কিভাবে মনিটরিং এর আওতায় আনা যায় সেটা ইক্যাবের এখনই চিন্তা করার বিষয়। কারণ এই সেক্টরটা আগামীতে তো একটা বড় সেক্টর হতে যাচ্ছে। তো এখনই আমাদের যে কোয়ালিটিটা মেনটেন করতে হবে। শুধু এককভাবে ইক্যাবের মেম্বার যারা তাদেরকে কন্ট্রোল করার পাশাপাশি অন্যান্য এই মেম্বারদের বাইরে যারা আছেন। জি, আমাদের মনে নেটের সমস্যা নিয়াজ মোহাম্মদ ভাইয়ের। তো আমরা একটু আসতে চাচ্ছি মল্লিকা রয়ের কাছে। মল্লিকা রয়, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, জি। আপনি একটু বলতে পারবেন যে আমাদের এই ই কমার্স এর ক্ষেত্রে আসলে অর্থনীতির প্রভাবটা কিরকম? তাদের নিয়েও চিন্তা করতে হবে, কারণ তারাও। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। একটু লাইন একটু সমস্যা ছিল। তো সব মিলিয়ে এখানে যদিও রেগুলেটর না, সে জাস্ট একটা অ্যাসোসিয়েশন, তার পক্ষে এনফোর্সমেন্ট করার আসলে সুযোগ নেই। বাট রেগুলেটরি বডি যারা আছে, পাশাপাশি হচ্ছে আমাদের যে ক্লায়েন্ট, এই ই কমার্সের ক্লায়েন্ট সাধারণত এখনো বাংলাদেশে যে একটু এডুকেটেড পার্সন বা একটু মিড ক্লাস বা হাই ক্লাসের লোকজন, তাদের মধ্যেও এক ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামটা কিন্তু আসলে সোশ্যাল মিডিয়া হোক বা ওয়েবসাইটের মাধ্যমে করা যায়, যে আপনি আমাদের যারা মেম্বার বা যারা প্রফেশনাল বিজনেসম্যান তাদের কাছ থেকেই অর্ডার প্লেস করেন। তো এটা একটা বিষয় হতে পারে আর কি। ইক্যাবের এখানে প্রতিনিধিরা আছেন, তারা বিষয়গুলো বলবেন আর কি। সব নিয়ে আমি আমার কথা আর বাড়াতে চাচ্ছি না, তবে কনফিডেন্স ক্রাইসিসটা দূর করার জন্য সমুন্নত উদ্যোগই আসলে সর্বশেষ কথা আর কি। সব উদ্যোক্তাদের পক্ষেও এককভাবে কিছু করার সুযোগ থাকে না, আর ইক্যাবের পক্ষেও সবকিছু করার সুযোগ থাকে না। সবাই মিলে এই ল্যাক অফ কনফিডেন্স এর জায়গাটা
দূর করতে হবে আর কি। জি, তো সবাইকে thank you. অসংখ্য ধন্যবাদ আমাকে ফলোর দেওয়ার জন্য। আসলে আমরা সবসময় লিখায় অভ্যস্ত, তো বলার ক্ষেত্রে অভ্যস্ততা আসলে নেই, তারপরও আহ, আশা করি যে আমি যা বলার চেষ্টা করছি সবাই বুঝছেন। থ্যাংক ইউ সো মাচ। জি, থ্যাংক ইউ আসলে নিয়াজ মাহমুদ ভাইকে, যে তার বাস্তব অভিজ্ঞতা নিয়ে উনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে ধন্যবাদ। আসলে এই ধরনের রিয়েলিটি আমাদের প্রয়োজন বিজনেসকে পাশে রাখার জন্য হলেও। যে আমি একটু আসতে যাচ্ছি মল্লিকা রয়, যে আপনি কি বলতে পারবেন না যে আসলে বাংলাদেশের অর্থনীতিতে ই কমার্সের প্রভাবটা কিরকম? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা জানি ই কমার্স তথ্য প্রযুক্তির সাথে সরাসরি সম্পৃক্ত এবং আমাদের দেশের অর্থনীতিতে এর সম্ভাবনা অনেক। ই কমার্সের সুবিধা হলো এখানে পুঁজি খুবই কম লাগে এবং ইচ্ছা শক্তি, সৃজনশীলতা, পরিশ্রম এগুলোই কিন্তু ই কমার্সের মূল পুঁজি। এই ব্যবসা পরিচালনার জন্য আহ বিভিন্ন রকম মাধ্যম আছে, অনেক মাধ্যমের মাধ্যমেই কিন্তু ই কমার্স পরিচালিত হচ্ছে। তো এসব মাধ্যমকে এক প্ল্যাটফর্মে এনে যেমন যদি আমি বলি খুচরা বিক্রেতা, পাইকারি বিক্রেতা, সেবাদাতা ব্যাংক বা পেমেন্ট সিস্টেমের যেই অর্গানাইজেশন, নীতি নির্ধারক, থার্ড পেমেন্ট প্রসেসর, সব মিলিয়েই কিন্তু ই কমার্স। এখন যে মহামারী চলছে, মহামারী করোনার কারণে সারা পৃথিবী কিন্তু একটা জায়গায় এসে থমকে গেছে। দেখা যাচ্ছে একটা আতঙ্কের মধ্যে মানুষ দিন কাটাচ্ছে। শপিং এ যেতে পারছে না, ক্রেতারা ভয় পাচ্ছে। শপিং মলে দেখা যাচ্ছে যে ক্রেতাদের আগে যেখানে ভিড় ছিল, ঈদের সময় অনেক ভিড় থাকতো, সেই বিষয়টা কিন্তু এখন নেই। তো আমরা ই কমার্সের অর্থনীতিতে, বাংলাদেশের অর্থনীতিতে ই কমার্সের যে প্রভাবটা সেটা আলোচনা করার আগে আমাদের চিন্তা করা উচিত আসলে ই কমার্সের ইকোনমিক ড্রাইভার গুলো কি। আমি একটু ইকোনমিক ড্রাইভার গুলো সম্পর্কে বলবো। প্রথমত, ই কমার্স যেটা করেছে আমাদের মার্কেট প্লেসকে পরিবর্তন করে দিয়েছে। আগে দেখা যেত যে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে তারপর আমরা শপিং করতাম, কিন্তু এখন কিন্তু মার্কেট প্লেসটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ নয়, এটা সীমাবদ্ধতাটা পেরিয়ে গেছে। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক বেশি নমনীয়তা এবং উপযোগিতা সৃষ্টি হয়েছে। এরপরে যদি আমি বলি যে এর কারণে, দ্বিতীয়ত আমি যেটা বলবো সেটা হচ্ছে এর কারণে কিছু অনুঘটক প্রভাব আছে। অনুঘটক প্রভাব বলতে কি বোঝাচ্ছে, যেমন একটা মার্কেট প্লেসে যখন একটা কেনাকাটা হচ্ছে সেখানে কিছু নিয়ম কানুন থাকে, কিন্তু ই কমার্সের ক্ষেত্রে সেটা পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে বিভিন্ন সেক্টরে কিন্তু আমাদের উচ্চ দক্ষতা সম্পন্ন শ্রমিকের প্রয়োজন হচ্ছে। এবং বিভিন্ন খাত যদি বলি ই কমার্সের সাথে যেগুলো রিলেটেড, যেমন ব্যাংকিং খাত হতে পারে, অথবা পেমেন্ট সিস্টেমের আলাদা যেসব খাতগুলো আছে, বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট সিস্টেম কিন্তু অনেক বেড়ে গেছে। তৃতীয়ত যেটা বলবো, এটার কারণে ইকোনমিক যে ইন্টারেক্টিভিটিটা সেটা অনেক বেশি বেড়ে গেছে। যেমন এখন কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি যেসব শিল্প আছে সেগুলো কিন্তু বৃহৎ শিল্পের মতো তাদের কার্যক্রম চালাতে পারছে, সেগুলো আর অর্থনৈতিক বা ভৌগোলিক সীমারেখার মধ্যে আবদ্ধ নয়। এবং এতে করে দেখা যাচ্ছে ওপেননেসটা অনেক বেশি বেড়ে গেছে। ওপেননেস বলতে আমরা কি বুঝাচ্ছি, সেটা হচ্ছে ই কমার্সে যেহেতু নন প্রোপ্রাইটারি একটা স্ট্যান্ডার্ড আছে, এটার কারণে ওপেননেসটা যেমন বেড়ে গেছে, শিল্পের প্রসারও কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। এরপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সময়। আমরা কিন্তু ই কমার্সের কারণে সময়টা অনেক বেশি কম লাগছে এই জন্য একটা ক্রেতাকে মার্কেটে মার্কেটে ঘুরে জিনিস কিনতে হচ্ছে না। একটা ক্রেতা খুব সহজেই ঘরে বসেই কেনাকাটা করতে পারছে। সেই রকম আমার নিজেরও অভিজ্ঞতা আছে। সত্যি কথা বলতে আমি নিজেও ই কমার্সের একজন ক্রেতা। আমি যখন বাংলাদেশে ছিলাম তখনও আমি অনলাইনে কেনাকাটা করতাম। এরপর আমি যখন হংকং গেলাম, হংকং এও কিন্তু অনলাইনে কেনাকাটা করেছি। তো বাংলাদেশ আর হংকং দুটো দেশের কেনাকাটার বিষয়টাও সম্পূর্ণ ভিন্ন। যেমন বাংলাদেশে যেটা হয়, মানুষ আস্থা রাখতে পারে না, যেটা আপনি প্রথমেই শুরুতে বলেছেন যে ই কমার্সের একটা বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের ই কমার্সের সমস্যা, সেটা হচ্ছে মানুষ আস্থা রাখতে পারছে না এখনো। কিন্তু হংকং এর প্রেক্ষাপটটা একেবারেই ভিন্ন। হংকং এ কিন্তু আস্থার বিষয়টা পুরোপুরি তাদের বিষয়টা পোক্ত, তাদের প্রতারণার কোনো সুযোগ নেই। বাংলাদেশে প্রতারণার বিষয়টা অনেক বেশি। আমি নিজেও যদি বলি, আমি নিজেও একবার প্রতারিত হয়েছি, যেটা সত্যি কথা।
বাংলাদেশে। দেখা যাচ্ছে যে আমাকে বিকাশ করতে বলেছে, আমি বিকাশে টাকা পাঠিয়ে দিয়েছি অ্যাডভান্স, এরপরে আমাকে আর প্রোডাক্ট পাঠায়নি। এছাড়াও অনেক রকম প্রতারণা দেখা যাচ্ছে কোয়ালিটি ঠিকভাবে দিচ্ছে না। এগুলো মেনটেনের জন্য যেটা মাহবুব স্যার বললেন যে এটার জন্য আসলে খুব স্ট্রং, খুব স্ট্রিক্ট নিয়ম নীতির দরকার, একটা অর্গানাইজেশনের দরকার যারা এটা মনিটর করতে পারে। বাংলাদেশে এখনো আমরা সেই পর্যায়ে যাইনি। আর এটার অর্থনৈতিক প্রভাব যদি আপনি বলেন, অর্থনৈতিক প্রভাব তো প্রথমে আমি শুরুতেই বললাম এটার অর্থনৈতিক প্রভাব অনেক পজিটিভ। এই কারণে আরো কিছু বিষয় আমি বলতে চাই। প্রথমত হচ্ছে ই কমার্সের মাধ্যমে কিন্তু আমরা অর্থনৈতিক দক্ষতা নিশ্চিত করতে পারি। এবং অর্থনৈতিক দক্ষতা কিভাবে নিশ্চিত করতে পারি? অর্থনৈতিক দক্ষতা বা ইকোনমিক এফিসিয়েন্সি যেটা বলে, সেটা হচ্ছে আমরা যদি কম খরচে প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এবং অনেক ক্ষেত্রে বাংলাদেশেও আমি দেখেছি, সেটা হচ্ছে দোকান থেকে একই জিনিস কিনতে যেই টাকাটা আমাকে দিতে হচ্ছে, অনলাইনে সেটা কিনতে গেলে আমি অনেক কম খরচে পাচ্ছি। কারণ তাদের কোনো দেখা যাচ্ছে তাদের কোনো দোকানের বা শোরুমের কস্ট থাকছে না। বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুক রিলেটেড পেজ চালু রয়েছে, এখন অনেকেই ফেসবুক পেজ খুলছে এবং সেটার মাধ্যমে ই কমার্স চালিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের যেহেতু শোরুমের কোনো রেন্ট দিতে হচ্ছে না, তারা অনেক কম খরচে জিনিসগুলো পৌঁছে দিতে পারছে। তো এরপরে অনলাইনে অর্ডার করা যায় যেহেতু ঘরে বসে, সেদিকে ট্রান্সপোর্টেশন কস্টটাও কমে যাচ্ছে। কাস্টমার সার্ভিস এবং বিক্রয় পরবর্তী যে সেবাটা, সেই সেবাটাও কিন্তু অনলাইনে মানুষ নিতে পারছে। কমফোর্টের জায়গাটা অনেক বেশি বেড়ে গেছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্রেডিশনাল শপগুলোতে আমরা যেই প্রোডাক্ট গুলো পাচ্ছি না, সেগুলো কিন্তু আমরা অনলাইনে পাচ্ছি। আবার আপনি যদি বলেন যে কাস্টমার রিভিউর কথা, অনলাইনে কোনো একটা প্রোডাক্ট কিনলে কিন্তু কাস্টমার সেটাকে রিভিউ করতে পারছে যাতে করে অন্যরা সেটা দেখে। দোকানের থেকে কোনো কিছু কিনলে এটা কিন্তু পাবলিকলি কিছুই প্রকাশিত হচ্ছে না। কিন্তু অনলাইনে কোনো একটা প্রোডাক্ট যখন আমি কোনো একটা পেজ থেকে কিনছি, যদি প্রোডাক্টটা আমার খারাপ করে, সেই ক্ষেত্রে আমি কিন্তু সেই পেজটাতে কমেন্ট করে বা রিভিউ যে সেকশনটা আছে, রিভিউতে আমি খারাপ কমেন্ট করলেই কিন্তু মানুষ তখন বুঝছে। এই কারণে উদ্যোক্তারা কিন্তু আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়ে গেছে যে আমাদেরকে ক্রেতাদের কাছে ভালো প্রোডাক্ট দিতে হবে, কোয়ালিটি মেনটেন করতে হবে। এবং আমি যেটা বলবো, ই কমার্সের ক্ষেত্রে অনেক রকম কস্ট কমে গেছে, যেমন মেনটেনেন্স কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট, অপারেশন কস্ট, পারচেজিং কস্ট। আবার যদি বলি, এটার কারণে দেখা যাচ্ছে যে প্রোডাকশনের যে স্পিড লেভেলটা অনেক বেশি বেড়ে গেছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা আমি বলবো, সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ইফেক্ট। আপনারা জানেন করোনার কারণে অনেকের চাকরি চলে গেছে, অনেকে ঘরে বসে আছে, অনেকের স্যালারি কম দিচ্ছে বা স্যালারি আটকে রেখেছে। সেই ক্ষেত্রে কিন্তু ই কমার্স একটা সম্ভাবনাময় একটা দিক। সেই দিক থেকে মানুষ কিন্তু ঘরে বসে অনলাইনে খুব সহজেই একটা ওয়েবসাইটও খুলতে হচ্ছে না। মাহবুব স্যার যেটা বললেন, সেটা হচ্ছে একটা ফেসবুক পেজ খুলেই কিন্তু উদ্যোক্তা হয়ে যাচ্ছেন এবং সেটার মাধ্যমে প্রচুর ইনকামও করছে। সেই ক্ষেত্রে এই যে এমপ্লয়মেন্টের যে ক্ষতিটা, আমাদের বেকারত্বের যে ক্ষতিটা, সেটা কিন্তু অনেকটাই লাঘব হচ্ছে। তা আমাদের ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। একটা স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমি যদি বলি, সেটা হচ্ছে আলিবাবাতে আমরা যদি 2015 থেকে 17 এই 3 বছরের যদি স্ট্যাটিস্টিক্স দেখি, দেখা যায় যে রেজিস্টার্ড সেলার এর সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। 2016-তে যা ছিল, 2017-তে সেটা বেড়ে গিয়ে 145.6 হাজার হয়েছে, যা 2016 এর তুলনায় 20,000-এরও বেশি। আবার যদি ইন্টারনেট সাবস্ক্রিপশনের কথা বলি, সেটাও 2012 থেকে যদি 2020-এর কথা আমরা বলি, 2020-এ এখন ইন্টারনেট সাবস্ক্রিপশন অনেক বেড়ে গেছে। মোবাইলের ইন্টারনেট পেনিট্রেশন যেখানে 2018-তে ছিল 33%, তখন 4G ছিল না, তখন 3G ছিল এবং 3G ছিল 36%। কিন্তু এখন কিন্তু আমরা 4G ইউজ করছি এবং 5Gও চলে আসার পথে, যতটুকু শুনতে পেরেছি যে 5Gও চলে আসবে। তো সেই ক্ষেত্রে ইন্টারনেটের সাথে ই কমার্সের রিলেশনশিপ কিন্তু অনেক গভীর। ইন্টারনেট সাবস্ক্রিপশন যত বেশি বেড়ে যাবে, ততই কিন্তু ই কমার্সের দিকটাও আরো বেশি বেড়ে যাবে। এবং আমরা যদি বলি বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে, একটু আমাদের
দেখতে হবে, কারণ আমাদের গ্রামের দিকে কিন্তু এখনো সেইভাবে সেই বিষয়টি পৌঁছায়নি। যদিও গভর্নমেন্টের একটা উদ্যোগ আছে, যে উদ্যোগটির নাম হচ্ছে এক শপ, এবং এই এক শপের মাধ্যমে কিছু কিছু ইউনিয়নে সেটা চালু করা হয়েছে, বিভিন্ন মার্কেটিং নেটওয়ার্ক চালু করা হয়েছে, কিন্তু সেটা এখনো সেভাবে প্রসার পায়নি। বাংলাদেশে 16 কোটি মানুষের মধ্যে 65%-এরই বয়স কিন্তু 35-এর নিচে, এবং এটাই হচ্ছে আমাদের দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে আমরা এই ধরনের মানুষের কাছ থেকেই কিন্তু বেশি আশা করতে পারি। আমরা বেশি আশা করতে পারি বলতে এরাই কিন্তু একটা অর্থনীতিকে বাঁচিয়ে রাখে। এবং আমরা যদি বলি যে এই ধরনের মানুষগুলো এবং মধ্যবিত্ত শ্রেণী, তারাই হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল চালিকা শক্তি। এখন কিন্তু যে ই কমার্সের যে পরিস্থিতি, সেই ক্ষেত্রে মধ্যবিত্ত শ্রেণী থেকে অনেকেই ই কমার্সে আসতে পারে। বাংলাদেশে গত 4 বছরে ই কমার্সের প্রসার প্রায় 4 গুণ বেড়েছে। আলিবাবা, উবার এগুলোর কারণে কিন্তু অনেকখানি বেড়ে গেছে, এবং ই কমার্স প্রবৃদ্ধির যে পরিমাপটা, সেই পরিমাপটা আমরা করতে পারি গ্রস মার্চেন্ডাইজিং ভ্যালু দিয়ে, যেটা অনেকখানি বেড়ে গেছে। তবে এটা ঠিক যে বাংলাদেশে করোনার প্রভাব থেকে ই কমার্স মুক্তি পায়নি, সেক্ষেত্রে ই কমার্সও কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছে, যে ক্ষতির পরিমাণ প্রায় 666 কোটি টাকা। এবং লকডাউনের কারণে অনেক প্রতিষ্ঠানই কিন্তু পরিচালনা করতে পারেনি। এই পরিস্থিতিতে আমাদের পণ্যগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে দেখা যেত ফ্যাশন আইটেম গুলো বেশি চলেছে, কিন্তু এখন করোনা পরিস্থিতিতে দেখা যাচ্ছে মেডিকেল সেবাগুলো, যেমন পিপিই, তারপরে হচ্ছে স্যানিটাইজার, স্বাস্থ্য পণ্যগুলো বেশি চলছে, এবং এইগুলোর বিক্রি কিন্তু 198% বেড়ে গেছে। আর সাথে বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিক্রিটা। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ই কমার্স আসলে আমাদের চলার পথের পাথেও হতে পারে আমাদের অর্থনীতিতে, এবং এটা হয়তো চাহিদা পরিবর্তিত হবে, পরিবর্তিত চাহিদার মাথায় রেখে ই কমার্সের প্রকৃতিও আস্তে আস্তে বদলাবে। ধন্যবাদ মুকুল স্যারকে। জি, ধন্যবাদ মল্লিকা রয়, তার আসলে ব্যক্তিগত অভিজ্ঞতাটাও শেয়ার করার জন্য। এখন আমি একটু আসতে চাচ্ছি উম্মুন নাহার আজমি ওর কাছে। জি আপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শুনতে পাচ্ছি। জি, জি। আপনি দীর্ঘদিন যাবৎ এই প্রফেশনে আছেন। আসলে আপনি কিভাবে দেখেন যে আমাদের স্থানীয় পর্যায়ে স্টার্টআপদের ক্ষেত্রে, উদ্যোক্তাদের ক্ষেত্রে কি ধরনের আসলে বাধা বা সমস্যা পরিলক্ষিত করেছেন আপনি? ধন্যবাদ। জি, ধন্যবাদ। আলোচকদেরও ধন্যবাদ জানাচ্ছি। মুকুল ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এমন সময় আমরা ই-কমার্স খাতটি নিয়ে আলোচনা করছি, যে সময় আসলে অন্যান্য আলোচকবৃন্দ বলেছেন, যখন সব ব্যবসা-বাণিজ্য আসলে অনেকটা স্থবির বলা যায়, সে সময় আসলে আমরা দেখেছি যে ই-কমার্সের ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই বেচাকেনা হয়েছে। এবং এক্ষেত্রে কিছুক্ষণ আগে মল্লিকা ম্যাডাম যেটি বলেছেন, যে হয়তো মানুষের গ্রাহকদের চাহিদার পরিবর্তন হয়েছে, কিন্তু ঘুরে ফিরে কিন্তু অনলাইন নির্ভরতা অনেক বেড়েছে। এবং যেটি উনি বলেছেন, গ্রস মার্চেন্ডাইজিং ভ্যালু দেখলেও কিন্তু বোঝা যায় যে আসলে আমাদের সেই কমার্সের প্রবৃদ্ধিটি কতটা বেড়েছে। আমি আসলে সব পুরোনো কথাই যেতে চাচ্ছিলাম, যেটি আমাকে আসলে যে বিষয়টি নিয়ে আলোচনার কথা বলা হয়েছে, অর্থাৎ স্টার্টারদের ক্ষেত্রে যে প্রবলেম গুলো হচ্ছে, বিশেষ করে আসলে ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন, ক্ষুদ্র উদ্যোক্তারা কিন্তু অনেক বেশি সমস্যা করছেন। আমরা হয়তো ই কমার্সের যে প্রবৃদ্ধির কথা বলছি গত কয়েক বছর ধরে, সেই প্রবৃদ্ধি কিন্তু এসেছে বড় বড় যারা অনলাইনের ক্ষেত্রে যারা আছেন, তাদের হাত ধরে কিন্তু আমরা এই প্রবৃদ্ধির কথা বলছি। কিন্তু এই ই কমার্স খাতে কিন্তু আমরা দেখেছি অনেক ছোট ছোট উদ্যোক্তা এসেছেন, অনেকে ঝরে গিয়েছেন। অনেকে কিন্তু আমরা বিভিন্ন নিউজ কভার করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি অনেক উদ্যোক্তা কিন্তু চেষ্টা করছেন এই আইসিটি সেক্টরে তারা ঢুকবেন। আইসিটি সেক্টরে যেহেতু এখন একটা ডিজিটাল বাংলাদেশের কথা বলা হচ্ছে, এক্ষেত্রে হয়তো তারা এখান থেকে অনেক বেশি বেনিফিট পাবেন এই আশায় হয়তো দিচ্ছেন, কিন্তু অনেকেই কিন্তু আবার ঝরে পড়েছেন। এক্ষেত্রে আমাদেরকে মূল কারণ যে বিষয়টি নিয়ে আমাদেরকে অনেক উদ্যোক্তা বলেছেন, মূল কারণটাই তারা অর্থায়নের সম্পর্কে কথা বলছেন। অর্থাৎ এমনিতেই যে কোনো উদ্যোক্তা যখন ব্যাংক অন্যান্য জায়গা থেকে ফাইন্যান্সিং এর একটা বিষয়ে চলে যান, সেই অর্থায়নের ক্ষেত্রে কিন্তু অনেক চ্যালেঞ্জ নিতে হয়। অর্থাৎ একটি ব্যাংকে গেলেই যে সে একটি লোন পাবে, সেই ঋণ প্রদানের যে বিষয়টি ব্যাংক থেকে তারা যে সংকটের সম্মুখীন হন, এই চ্যালেঞ্জের কথাই কিন্তু আমরা বারবার শুনেছি বিভিন্ন ছোট বড় অনেক উদ্যোক্তার কাছে। আর স্টার্টআপ যারা আছেন, অর্থাৎ একটা ব্যবসা যখন শুরুই হয়নি, যে প্রতিষ্ঠানটি এখনো চালুই হয়নি, সেক্ষেত্রে আসলে সে তার ট্রানজাকশন কি দেখাবেন, বা
তার কাছ থেকে যে শর্তগুলো ব্যাংক পূরণ করতে বলা হয় ব্যাংক থেকে, সেই শর্তগুলো কিন্তু সবগুলো শর্ত সে পূরণ করতে পারছে না। সেক্ষেত্রে স্টার্ট আপদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা আরো বেশি। আমরা যতটুকু শুনতে পেরেছি বিভিন্ন উদ্যোক্তাদের সাথে কথা বলে, মূলত এই সমস্যাটি অনেক বড়। হ্যাঁ, সব ব্যাংক হয়তো এই ধরনের সমস্যা করছে না, কিছু কিছু ব্যাংক তাদের বিভিন্ন শর্ত পূরণ করে তাদের মাধ্যমে অনেক সহযোগী পাচ্ছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে অর্থায়নটাই অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে যায়। এবং ক্ষুদ্র যেসব উদ্যোক্তা আছে, বিশেষ করে স্টার্ট আপদের কথাই আমি বারবার বলছি, যখন একটা নতুন উদ্যোক্তা যখন পারচেস করতে যাচ্ছেন, সে যেই ভরসা নিয়ে তার কাছ থেকে অনেক পারচেস করতে যাচ্ছেন তার প্রতিষ্ঠানের কোনো পণ্য, তখন দেখা যাচ্ছে সে যেহেতু একদম নতুন উদ্যোক্তা, সে কিন্তু তার কাছে ওই ধরনের অর্থ নেই যে সে খুব বাল্ক আকারে অনেকগুলো পণ্য কিনবেন। এক্ষেত্রে সে যখন কম পণ্য নিতে যাচ্ছেন, তখন কিন্তু তাকে প্রাইসটা অনেক বেশি দিয়ে সে পণ্যটা তার প্রতিষ্ঠানের জন্য নিতে হচ্ছে। আলটিমেটলি সে যখন তার প্রতিষ্ঠানের হয়ে বিক্রি করতে যাচ্ছেন, তার আসলে সেই ধরনের মার্জিন থাকছে না। এই ধরনের একটা সমস্যা কিন্তু উদ্যোক্তারা করছেন, যেহেতু আমরা ছোট ছোট উদ্যোক্তাদের সাথে কথা বলে দেখছি। এবং আজকের আলোচনায় আসলে বিভিন্ন জায়গায় কিন্তু একটা বিষয় উঠে এসেছে যে প্রতারণার বিষয়। কি রঙলিপন এমন করছিলেন, তার নিজের একটা অভিজ্ঞতা তিনি বলছিলেন, প্রতারণার শিকার হচ্ছিলেন। আসলে প্রতারণার যে বিষয়টি আমরা আসলে ই কমার্সে আমরা নিউজ কভার করতে গিয়েও দেখেছি, আসলে আমাদের বেশিরভাগ নিউজে আমাদের কভার করতে হয় যে ই কমার্স হচ্ছে প্রতারণা হচ্ছে। ভোক্তা সংরক্ষণ অধিকার সংরক্ষণ অধিদপ্তরও কিন্তু আমাদের বিভিন্ন ডাটা দিয়ে সাহায্য করছেন যে এই এই মাসে এই পরিমাণ প্রতারণার শিকার হয়েছে। এখন এখানে যে সমস্যাটা আসলে আরো বেশি তৈরি হচ্ছে, বড় বড় উদ্যোক্তা যারা আছেন, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান, আমি আসলে নাম উল্লেখ করতে পারছি না, সেসব প্রতিষ্ঠান থেকে যখন একজন গ্রাহক অনেক বেশি প্রতারণার শিকার হয়ে থাকেন, তখন কিন্তু তারা আবার সেই যে নতুন একজন উদ্যোক্তা এই সেক্টরে ঢুকবেন বা ক্ষুদ্র একজন উদ্যোক্তা এস কমার্স যেটা বলা হয় ফেসবুকের মাধ্যমে পেজ খুলে যারা আসছেন, এই ধরনের উদ্যোক্তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা আরো বেশি হয়ে যায়। কারণ একটা যখন বড় প্রতিষ্ঠানে আমি প্রতারিত হলাম, তখন আমি কিভাবে একটা নতুন উদ্যোক্তার উপর ভরসা করবো, একটা ছোট উদ্যোক্তার প্রতি আমি আসলে কিভাবে ভরসা করবো? এই ধরনের একটা চ্যালেঞ্জ কিন্তু আমাদের চলে আসে। এবং আরেকটি বিষয়, যে হাই স্পিড ইন্টারনেটের কথা বলা হচ্ছে, আমরা আসলে এই আলোচনার ক্ষেত্রে দেখছি আমার একজন সহকর্মী মিস্টার নিয়াজ যখন আলোচনা করছিলেন, তার কিন্তু ইন্টারনেট একটা সমস্যা হয়েছে। অর্থাৎ আমাদের এখনো আমরা ডিজিটাল বাংলাদেশের যে কথা বলা হচ্ছে, আমরা আসলে প্রপারলি ওই পর্যন্ত পৌঁছানি। শহরে যদি এই অবস্থা হয়ে থাকে, গ্রামের অবস্থা আসলে মানে সহজেই অনুমেয়। তো সেক্ষেত্রে সব উদ্যোক্তা যে শহর বেসড উদ্যোক্তা হবেন তার কিন্তু কথা নেই। অর্থাৎ গ্রামেও কিন্তু ছোট ছোট এই ধরনের নতুন নতুন উদ্যোক্তারা গড়ে উঠছেন, বিভিন্ন স্টার্ট আপ গড়ে উঠছেন, যারা চাচ্ছেন যে এই সেক্টরে আসবেন। সেক্ষেত্রে কিন্তু হাই স্পিড ইন্টারনেটটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ আমার মনে হয়। তো এই 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 বিষয়টা নিয়ে কিন্তু আমি জানি এখানে ই ক্যাবও আছেন, ই ক্যাবের একজন সদস্য কমল ভাই আছেন, তিনি হয়তো বা এই যে তাদের সংগঠনের পক্ষ থেকে যেসব ছোট ছোট উদ্যোক্তারা আসলে এই ধরনের সমস্যাগুলো ফেস করছেন, তাদের সমাধান আসলে কিভাবে করা যায় এই বিষয়টা যদি তারা একটু মত দিতেন, আমার মনে হয় এই বিষয়টা খুবই ভালো হয়। আর আরেকটি বিষয়, এখন কিন্তু আমরা মূলত দেখছি যে তিনটি ক্যাটাগরিতেই কিন্তু আসলে ই কমার্স, বিশেষ করে লকডাউন কালে, করোনা কালে আমরা দেখছি যে তিনটি ক্যাটাগরিতে ই কমার্সের উপর নির্ভরশীলতা বেশ বেড়েছে, বিশেষ করে গ্রোসারি আইটেম, নিত্য প্রয়োজনীয় আর ওষুধ, মেডিকেল পণ্য যেগুলো আছে। কিন্তু এর বাইরে গিয়ে আসলে কিভাবে একেবারে ঘরে ঘরে কিভাবে অনলাইনের উপর নির্ভরশীলতাটা তৈরি করা যায়, এখানে নতুনত্ব আসলে কি আনা যায়, কি ইউনিক পণ্য আনা যায়, এই বিষয়গুলো নিয়ে যদি ছোট ছোট সেশন করে বিভিন্ন উদ্যোক্তা যারা আসতে চাচ্ছেন তাদেরকে যদি একটা সহায়তা করা যায় যে আর কি কি পণ্য আসলে আনা যায়, যার মাধ্যমে একেবারে ঘরে ঘরে এই ই কমার্সের চাহিদাটা তৈরি হবে। কারণ এখনই অলরেডি আমরা জানি যে অনেক চাহিদা তৈরি হয়েছে, কিন্তু এখনো কিন্তু সেভাবে ওই যে নির্ভরশীলতার যে জায়গাটি সেটি কিন্তু এখন তৈরি হয়। প্রতারণার একটি বিষয় আসছে, সময় মতো ডেলিভারি হচ্ছে না। অনেক বড় বড় প্রতিষ্ঠান কিন্তু যারা একটা সময় তাদের যখন মার্কেটিং করছিল, তারা যখন বাজারে ঢুকছিল, তখন কিন্তু বলেছিল আমার প্রতিষ্ঠানের ইউনিক বিষয়টি হচ্ছে আমি তাৎক্ষণিক অর্থাৎ এক্সপ্রেস ডেলিভারি দিব। সেই এক্সপ্রেস ডেলিভারির বিষয় কিন্তু এখন নিয়ে আমরা দেখছি যে সেই এক্সপ্রেস ডেলিভারি বেশি পিছিয়ে এখন ৩-৪ দিন, অর্থাৎ অনেক অনলাইনে আমি দেখছি যে শুরুতেই ক্ষমা চেয়েছেন তিনি আজকে দিতে পারছেন না, হয়তো তার ৩-৪ দিন সময় লেগে যাচ্ছে। এই যে ডেলিভারির একটি বিষয়, এটি কিন্তু আবার এটার সাথে আরেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে যে কুরিয়ারের মাধ্যমে এই পণ্যগুলো যাচ্ছে। তাদের দিক থেকে একটা চ্যালেঞ্জ কিন্তু করছে, বড় বড় প্রতিষ্ঠানগুলো করছে, আবার স্টার্ট আপ যারা আছেন, নতুন উদ্যোক্তা যারা আছেন, তারা তো আরো বেশি সমস্যা ফেস করছেন। কারণ
দেখা যাচ্ছে একজন স্টার্টআপ যখন একটা কুরিয়ারের মাধ্যমে পণ্যটা পাঠাচ্ছে, সেই কুরিয়ার থেকে যখন অর্থটা আবার রিটার্ন আসবে, সেই অর্থটি দিয়ে হয়তো তিনি তার পরবর্তী প্রসেসে তিনি যাবেন, কিন্তু সেই অর্থটি পাওয়ার ক্ষেত্রেও তার ঝামেলা হচ্ছে। আবার গ্রাহকের কাছেও সেই পণ্যটি ঠিক মতো যাচ্ছে না, কিন্তু গ্রাহক কিন্তু চিনছে সেই প্রতিষ্ঠানটিকে, গ্রাহক কিন্তু কুরিয়ারকে চিনবে না। অর্থাৎ সেখানেও একটা অনাস্থার একটা জায়গা তৈরি হচ্ছে বলে আমার মনে হয়। আর একটা মানে সাম্প্রতিক একটা বিষয় দিয়ে আমি আসলে এই মুহূর্তে বেশি আলোচনা করবো না, হয়তো পরে যদি কোনো প্রয়োজন হয়। সাম্প্রতিক একটি বিষয়, সেটা হচ্ছে সরকার কিন্তু এই লকডাউন অর্থাৎ করোনা কালীন সময়ে যেসব ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কিন্তু প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে আমরা জানি, এবং এক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি সরকারের পক্ষ থেকে ঠিক করে দেওয়া হয়েছে যে কোন ক্যাটাগরিতে কি পরিমাণ লোন এবং কিভাবে লোন তারা পাবেন। কিন্তু আমার যতটুকু ধারণা এবং কাজ করতে গিয়ে আমি যতটুকু দেখেছি, সব প্রতিষ্ঠান কিন্তু এই প্রণোদনা প্যাকেজের যে অর্থায়ন বা যে এই প্রণোদনা প্যাকেজ থেকে যে অর্থ সুবিধাটা পাওয়ার কথা, সব প্রতিষ্ঠান কিন্তু পাবেন না। এবং সেক্ষেত্রে কিন্তু আবারও এই বিষয়টি চলে আসছে যে স্টার্টআপ যারা আছেন, যারা শুরু করতে চাচ্ছেন বা নতুন শুরু করেছেন, বা ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন, তারা কিন্তু আমার যতটুকু মনে হয় বা আমি কাজ করতে গিয়ে যতটুকু বুঝেছি, এই প্রণোদনা প্যাকেজের যে সুবিধা প্রত্যেকটা উদ্যোক্তা পাওয়ার কথা, সেই উদ্যোগটা কিন্তু পাবেন না। কারণ এই প্রণোদনা প্যাকেজ থেকে যদি সুবিধাটা পেতে হয়, তার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড দেখাতে হবে, তার বিজনেস ভলিউম দেখাতে হবে, অনেক কিছু বিষয় আছে। তো এই ক্ষেত্রে আসলে ছোট ছোট উদ্যোক্তারা কিভাবে সহায়তাটা পেতে পারে, আমি এক্ষেত্রে ইকেবের আসলে ভূমিকাটা অনেক বেশি বলে আমার মনে হয়। তো এই বলে আমি আসলে আপাতত শেষ করতে চাচ্ছি। জি, থ্যাংক ইউ মনোরা আজমি আপুকে তার বক্তব্যের জন্য। এখন আমি একটা কোশ্চেনের অ্যান্সার আছে, এটা আমি তমাল ভাইয়ের কাছে আসতে চাচ্ছি। উনি দীর্ঘদিন ইক্যাবের সাথে সংযুক্ত রয়েছেন। একজন দর্শক আসলে কোশ্চেন করেছেন যে অনলাইনে শপিং এর মাধ্যমে অনেক ক্রেতারাই ভোগান্তির শিকার হয়, সেই ভোগান্তি থেকে রেহাই পেতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায়? আর যে কেউ ইচ্ছা মতো কোনো নিয়ম না মেনে বিভিন্ন অনলাইন পেজ ওপেন করে বিজনেস শুরু করে কোয়ালিটি মেনটেন করে না, এসব থেকে মুক্তি পেতে কোনো বিধি নিষেধ আরোপ করা যায় কিনা? জি, ধন্যবাদ তমাল ভাই। জি, মানে মাইক বন্ধ করো। জি, জি, আসসালামু সবাইকে। ধন্যবাদ। সকলের আলাপ আলোচনা শুনছিলাম। বেশ ইন্টারেস্টিং এবং ইন ডেপথ বেশ কিছু আলাপ আলোচনা হয়েছে। আমি সকল বক্তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। তারা বেশ ভালো নলেজ রাখেন ইন্ডাস্ট্রি সম্পর্কে, এবং তাদের ধারণাগুলো খুব ডেপথ আমার কাছে যেটা মনে হয়েছে। তো আমি ই কমার্স অ্যাসোসিয়েশনে আমাদের এখন প্রায় 1245 জন মেম্বার আজকে পর্যন্ত। আমরা যেটা দেখতে পেরেছি যে এই মেম্বারদের মধ্যে এই কোভিড সিচুয়েশন শুরু হওয়ার আগ পর্যন্ত আমাদের এক ধরনের গ্রোথ ছিল, আর কোভিড সিচুয়েশন শুরু হওয়ার পরে, আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশন শুরু হওয়ার পরে আমাদের কিন্তু আরেক ধরনের সিচুয়েশন। আমাদের প্রথম দিকে লকডাউন অবস্থায় বেশ কিছু কোম্পানি, প্রায় 85% কোম্পানি বন্ধ হয়ে গেছিল, বাট তারপর আমরা কিন্তু গভর্নমেন্টের সাথে, বাণিজ্য মন্ত্রণালয় এবং আরো বেশ কিছু আইসিটি ডিভিশনের সাথে যোগাযোগ করে কিন্তু এই ই কমার্স ইন্ডাস্ট্রিটার গুরুত্ব অনুধাবন করতে পেরেছিল সবাই, এবং তারপর আমরা তাদেরকে প্রত্যেকটা কোম্পানিকে লাইসেন্স দিয়ে, পূর্ণমতি দিয়ে, কিভাবে পরিচালনা করবে এই ধরনের ট্রেনিং দিয়ে কিন্তু তারা এখন অপারেশনে আছে। মোটামুটি বেশ অনেকগুলো কোম্পানি এখন অপারেশনে সবাই শুরু হয়ে গেছে তাদের অপারেশন, এবং আমি দেখছি যে অন্য যে কোনো ইন্ডাস্ট্রির তুলনায় ই কমার্স সেক্টরে কিছু কোম্পানি গ্রোথ খুব ভালো, ট্রেমেন্ডাস গ্রোথ, সামটাইমস 60 to 70% গ্রোথ। বাট এটা হচ্ছে মূলত লোকাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলছি, যারা ক্রস বর্ডার ই কমার্স করতো, বাইরে থেকে প্রোডাক্ট এনে বিক্রি করতো, তাদের অবস্থা খুব একটা ভালো আমি সেটা বলবো না। আর আমাদের এই অ্যাসোসিয়েশনের মেম্বার কিন্তু শুধুমাত্র অনলাইন বেস কোম্পানি না, যারা পেমেন্ট গেটওয়ে প্রোভাইডার তারাও আমাদের মেম্বার, যারা লজিস্টিক সার্ভিস প্রোভাইডার তারাও মেম্বার, ডিজিটাল মার্কেটিং যারা করছে তারাও মেম্বার। সো ইটস এ ই কমার্স বেস, ই কমার্স সেক্টরটা আসলে একটা ক্রস কাটিং সেক্টর। এটা ট্রেডিশনাল যারা ব্যবসা করছেন তারা অনেকেই, ব্রিক এন্ড মর্টার কোম্পানি যেগুলো আছে বা ট্রেডিশনাল ব্যবসা করছে, তারা এখন অনেকেই ই কমার্সে আসছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকেরই আপনার যারা চিন্তাও করেনি কখনো যে ই কমার্সে আসবেন, তারাও এখন সবাই চিন্তা করছে যে কিভাবে আসলে ই কমার্স সেক্টরে আসা যায়। আর আমি কাস্টমার এর কথাটা আসতেছি, আমি তার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিচ্ছি আসলে ই ক্যাব কি করে এবং কিভাবে আসলে আমাদের মেম্বার কোম্পানিগুলোকে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, এবং কি কি ইনিশিয়েটিভ আমরা সোফার নিয়েছি, তাহলে আমার বলতে সুবিধা হবে, আসলে আমরা আপনাদের অ্যান্সার গুলো দিতে আমার জন্য সুবিধা হবে।
ই কমার্স অ্যাসোসিয়েশন গত 2014 সাল থেকে এ পর্যন্ত আমরা প্রায় ছয় বছর ধরে আমরা অপারেশনে আছি। আর আমরা এই অ্যাসোসিয়েশনটা তৈরি করার মূল উদ্দেশ্যটা ছিল বাংলাদেশে যাতে আমরা জানতাম যে ভবিষ্যতে ডিজিটাল ইকোনমি, ভবিষ্যতের আহ, অর্থনীতির মূল চালিকা শক্তি হবে আসলে এই সেক্টরটা। there is no doubt about it, and this is the fastest growing sector so far। আপনি যদি পার্শ্ববর্তী দেশগুলোর দিকে তাকান, তো আমরা আমাদের অ্যাসোসিয়েশন শুরু লগ্ন থেকে আমাদের কয়েকটা বিষয়কে গুরুত্ব আরোপ করার চেষ্টা করেছিলাম। সেটি হচ্ছে আমাদের ইউনাইটেড হওয়া, যে কটা ট্রাস্টেড অর্গানাইজেশন আছে তাদেরকে একত্রিত করা। মূলত যারা ব্যবসার রুলস এন্ড রেগুলেশন মেনে ট্রেড লাইসেন্স করে ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করে ব্যবসা পরিচালনা করছেন তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা ছিল আমাদের মূল উদ্দেশ্য। আর একটা বড় উদ্দেশ্য ছিল যে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা, মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করা ই কমার্স নিয়ে। আর এরপর হচ্ছে এটা নিয়ে পলিসি এবং রেগুলেটরি যে ইস্যুগুলো আছে সেগুলোকে রিজলভ করা। আমরা প্রথম দিক থেকেই আসলে চেষ্টা করেছিলাম এই কয়টা বিষয়কে লক্ষ্য রেখে কাজ করে দেবো না, এবং বিভিন্ন সেক্টর ওয়াইজ আমরা কাজ করার চেষ্টা করেছি। যেমন আমাদের এখানে ই কমার্স অনলাইন বেচাকেনা যেমন একটা সেক্টর, লজিস্টিক একটা অনেক বড় সেক্টর, পেমেন্টস একটা বড় ইস্যুস, ক্রস বর্ডার ই কমার্স একটা বড় ইস্যু। সো এই ধরনের বেশ কিছু সেক্টর ওয়াইজ চিন্তা করে কিন্তু আমরা বেশ কিছু কার্যক্রম এবং প্ল্যানিং এন্ড অ্যাক্টিভিটিস গুলো করার চেষ্টা করেছি। প্রথম আমি যেটা বলবো, আমাদের একটা বড় ইস্যু ছিল যে আমাদের একটা নীতিমালা প্রকাশ করা। আমরা আইসিটি ডিভিশনকে সাথে নিয়ে আমরা প্রথম একটা ডিজিটাল কমার্স নীতিমালা, যেটা এখন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে গ্যাজেট আকারে প্রকাশিত হয়েছে, তো এটি আমরা 2016 সাল থেকে 15-16 সাল থেকে আমরা এটা নিয়ে কাজ করা শুরু করি, এবং তার পরবর্তীতে কিন্তু এটা একটা নীতিমালা আকারে প্রকাশিত হয়। আহ, এবং আমরা কিন্তু ক্রস সেক্টরাল যে সমস্ত হান্ড্রেডস অফ ডায়ালগস এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি স্টেকহোল্ডারদের পার্টিসিপেশন নিয়ে কিন্তু একটা নীতিমালা প্রকাশ করতে পারি শেষ পর্যন্ত। বাট এখন যেটা মেজর চ্যালেঞ্জেস হচ্ছে দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য নীতিমালা এবং আইন হওয়া। আমি বলবো যে এখন পর্যন্ত কিন্তু আমাদের কোনো আইন হয় নাই, যেটা আমাদের জন্য একটা বড় লিমিটেশন, যেটা নিয়ে আমরা এখন কাজ করছি। বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার থেকে শুরু করে আইসিটি ডিভিশন, পোস্ট অ্যান্ড টেলিকম মিনিস্ট্রি, সকলকে নিয়ে আমরা চেষ্টা করছি যে যদি একটা স্ট্রাকচার জায়গায় নিয়ে আসা যায়। এখন এটা নিয়ে এখন আমাদের কাজ হচ্ছে। আমরা ই কমার্স অ্যাসোসিয়েশন থেকে বাংলাদেশ পোস্ট অফিসের সাথে কাজ করেছি, যে বাংলাদেশ পোস্ট অফিসকে ফুললি অটোমেটেড করে দেওয়া এবং পোস্ট অফিসের মাধ্যমে ই কমার্স পণ্যগুলো মানুষের দোরগোড়া পৌঁছে দেওয়া। এটা নিয়ে যেমন একটা কাজ হচ্ছে আমাদের। আরেকটি বড় সিগনিফিকেন্ট কাজ হচ্ছে যে পেমেন্ট সিস্টেম নিয়ে। আমার পেমেন্ট সিস্টেম ইন্টারঅপারেবিলিটি নিয়ে পেমেন্ট সিস্টেমে বেশ কিছু ইস্যু ছিল, বাট আমি শুনেছি অনেকগুলো কয়েকজন বক্তা বলেছেন যে পেমেন্ট সিস্টেম এখন স্টেবল না। বাট আমি বলবো যে বাংলাদেশে কিন্তু বেশ কয়েকটা পেমেন্ট গেটওয়ে আছে উইচ আর অলরেডি স্টেবল, এবং বিকাশ, নগদ সহ যে কটা পেমেন্ট গেটওয়ে আমরা দেখতে পারি তাদের মাধ্যমে কিন্তু ই কমার্সের প্রচুর ট্রানজাকশন হয়। এবং এসএসএল কমার্সের মতন বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান আছে যারা কিনা দে আর প্রোভাইডিং দ্য গেটওয়ে সলিউশন, তারাও কিন্তু বেশ ভালোই করছে। মানে আমরা উই আর নট গেটিং এনি কমপ্লেন, এবং বাংলাদেশ ব্যাংকের খুব ক্লোজ মনিটরিং এবং তত্ত্বাবধানে এই কোম্পানি অর্গানাইজেশন গুলো কিন্তু অপারেশনের মধ্যে আছে। সো আমি পেমেন্ট গেটওয়ে নিয়ে খুব একটা বড় চ্যালেঞ্জেস দেখি না। বাংলাদেশের কমার্স ক্ষেত্রে বড় চ্যালেঞ্জেস গুলোর মধ্যে এখন যেটা আমরা সবচেয়ে বেশি দেখছি সেটা হচ্ছে সাপ্লাই চেইন, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। সেই জায়গাগুলোতে আসলে আমাদের অনেক বেশি নজর দেওয়া উচিত। আমরা যেটা বাণিজ্য মন্ত্রণালয়, আইসিটি ডিভিশন, আপনারা জানেন যে এইবার প্যান্ডেমিক সিচুয়েশন হওয়ার পর কিন্তু আমরা এই প্রবলেমটা খুব বেশি ফেস করেছি, যে আমরা অটোমেটেড না হওয়ার কারণে আমাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু একটা বড় ধাক্কা পড়েছে। এবং আমি দেখতে পেরেছি যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের এই জায়গাগুলোতে যদি আমরা অ্যাটেনশন এখনই না দিই, তাহলে কিন্তু সামনের দিক থেকে আরো বড় চ্যালেঞ্জের মুখে আমরা পড়বো। আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যেটা নিয়ে আলাপ হচ্ছিল, কমপ্লেইন ম্যানেজমেন্ট। সত্যি কথা বলতে কি, বাংলাদেশের সিনারিওটা অন্যান্য দেশের মতন অতটা স্ট্রাকচার ওয়েতে গড়ে ওঠে নেই। আমাদের ই কমার্স ইন্ডাস্ট্রি প্রচুর, ই কমার্স ফেসবুকের সংখ্যা প্রায় 70-80 হাজার, এটা এখন বোধ হয় হয়তো 1 লাখ ছাড়িয়ে গেছে, এমনও হবে ফেসবুক উদ্যোক্তার সংখ্যা। সো এই জায়গাগুলোতে আসলে আমাদের কোনো স্পষ্ট রুলস রেগুলেশন এবং স্পষ্ট কোনো দিক নির্দেশনা কিন্তু এখন পর্যন্ত নেই। যেই কটা যে এবং কাস্টমার মধ্যে অ্যাওয়ারনেসটাও আমাদের মধ্যে অনেক কম। আমরা যে যদি বলি যে কাস্টমাররা কোন ওয়েবসাইটে কিনবেন, কোথা থেকে বাই করবেন, না বুঝে পেমেন্ট করবেন না, বা ক্যাশ অন ডেলিভারি যে ব্যাপারগুলো আছে, অনেক জায়গাগুলোতে আসলে আমাদের কাস্টমার অ্যাওয়ারনেসেরও প্রবলেম রয়েছে। ই কমার্স ক্ষেত্রে আমরা যেটা বলবো যে ই কমার্স ক্ষেত্রে আমরা একটা কয়েকদিন আগে রিসার্চ করেছিলাম। এটা একটা ঢাকা ইউনিভার্সিটি একটা টিম একটা রিসার্চ করেছিল। আমরা দেখলাম যে ওয়েবসাইটের সিকিউরিটি বা ভালনারেবিলিটি, এই ধরনের একটা রিসার্চ আছে যে বেশ কিছু ওয়েবসাইট আছে তারা এখনো কিছু ভালনারেবল অবস্থায় আছে, বাট মেজরিটি পার্সেন্ট আর ওকে।
আর কাস্টমার স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে তারপর টার্মস এন্ড পলিসি, আমরা যেটা বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে যেটা এনফোর্স করার চেষ্টা করেছি যে প্রতিটা ই কমার্স কোম্পানিকে কিন্তু ম্যান্ডেটরি ভাবে তাদের রিফান্ড পলিসি, টার্মস এন্ড কন্ডিশন এটা থাকতে হয় এবং থাকতে হবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় যেটা এখন মেজর চ্যালেঞ্জের জায়গা, সেটা হচ্ছে যেটা ক্ষুদ্র উদ্যোক্তারা এখন চলে আসেন। এট দ্য সেম টাইম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেহেতু একটা নিউবর্ন ইন্ডাস্ট্রি, প্রচুর উদ্যোক্তা এখন এই সেক্টরে আসেন। আমরা যদি পলিসি দিয়ে সেটাকে রেস্ট্রিক্ট করে দিই তাহলে উদ্যোক্তাদের আগ্রহটা হয়তো কমে যেতে পারে। এখন অনেক উদ্যোক্তা আছেন তারা ফেসবুকে জাস্ট স্টার্ট আপ, তারা কোনো একটা ইমেজ আপলোড করে, ভিডিও আপলোড করে, টেক্সট আপলোড করে প্রোডাক্টগুলো সেল করা শুরু করে দিচ্ছেন। এটা একদিক থেকে যেমন ভালো, প্রচুর উদ্যোক্তা অলরেডি তৈরি হয়েছেন, তারা তাদের পার্শ্ববর্তী পরিচিত সার্কেলের মধ্যে তারা ব্যবসা করার একটা এনভায়রনমেন্ট তৈরি করে নিতে পারছেন। আবার প্যারালালি আরেকটা রিস্কের দিক হচ্ছে যে এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে আবার অনেক অসাধু ব্যবসায়ী, যারা ফেসবুক এবং ই কমার্সটাকে কাজে লাগিয়ে তারা বেশ অসাধু কার্যক্রমে লিপ্ত হচ্ছেন। তো সেই জায়গা থেকে ভোক্তার যে সুরক্ষার যে জায়গাটা, সেটা আসলে এত দ্রুত, এত ফাস্ট আমাদের এই গ্রোয়িং সেক্টরটা, ভোক্তা অধিকার ই কমার্স অ্যাসোসিয়েশন আমাদের সবার জন্যই আসলে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করা। কারণ কোম্পানির সংখ্যা অনেক, মানে কমপ্লেনের সংখ্যাও অনেক। তো আমরা আশা করছি যে এইটাকে কিছু লিগ্যাল স্ট্রাকচারের মধ্যে খুব শীঘ্রই আস্তে আস্তে করে চলে আসবে। বাট এটা খুব দ্রুত আসলে এই অ্যাকশন গুলো নেওয়া প্রয়োজন। আমি আগেও বলেছি, এখনো বলছি যে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে একটা সেল আছে, WPO সেলের অধীনে একটা ডিজিটাল কমার্স সেল গঠন করা হয়েছে। যে সেলের অধীনে কিন্তু এই ধরনের কিছু আলাপ আলোচনা অলরেডি আমরা করছি, এবং আমরা কিছু গাইডলাইনও প্রোভাইড করেছি যে বিভিন্ন সেক্টর ওয়াইজ কিভাবে এই কমপ্লেইন ম্যানেজমেন্ট গুলা করা হবে। বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের কমপ্লেইন, ডেলিভারি লজিস্টিকের এক ধরনের প্রবলেম, ই কমার্স কোম্পানি আবার বিভিন্ন ধরনের, কিছু আছে শুধু মার্কেট প্লেস ওরিয়েন্টেড, কিছু আছে ব্রিক এন্ড মর্টার কোম্পানি যাদের ফিজিক্যাল শপ আছে আবার অনলাইন শপ আছে। সো আবার ই কমার্স কোম্পানির মধ্যে পেমেন্ট সিস্টেম আছে, আমি অলরেডি বলেছি যে ডিজিটাল মার্কেটিং কোম্পানি আছে। সো এক একটা কোম্পানির এক এক ধরনের প্রবলেম আছে এবং এক এক ধরনের কেসেস আমাদের কাছে আসছে। তো এই জিনিসগুলো না আসলে আমাদের অনেকের জন্যই নতুন। তার মধ্যে গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের পলিসি মেকিং এর মধ্যেও যারা আছেন তাদের মধ্যেও একটা ওভারঅল ইকোসিস্টেম নিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় রয়েছে যে এখানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস আছে এই সেক্টরে। আমি এখন আরেকটা নতুন ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করছি, যেটা হচ্ছে যে ঘরে বসে থেকে ব্যবসা কিভাবে করবেন। এখন তো প্যান্ডেমিক সিচুয়েশনের ফলে মানুষজন সবাই এখন ঘরে বসে থেকে আমরা ব্যবসা করছি। আমাদের অফিস ইভেন আমার ইক্যাব আমরা কমপ্লিটলি ভার্চুয়াল অফিস করি, আমরা বাসায় বসে থেকে টোটাল সেট আপ। সো বিজনেস ট্রেড লাইসেন্স পেতে গেলে কিন্তু আপনার একটা অফিসের অ্যাড্রেস দেখাতে হয়। সো ঘরে বসে থেকে একজন উদ্যোক্তাকে যদি ব্যবসা করতে হয়, একটা ট্রেড লাইসেন্স করতে হয়, একটা ব্যাংকিং ফ্যাসিলিটি পেতে হয়, তাহলে সে কিভাবে পাবে? তো দিজ আর অ্যানাদার চ্যালেঞ্জেস দ্যাট উই আর ফেসিং এট দিস মোমেন্ট। সো আমরা যেটা দেখতে পাচ্ছি, যদি হোলিস্টিক পিকচারটাকে না দেখা যায় তাহলে ইট উইল বি ডিফিকাল্ট টু সলভ দিস প্রবলেম, এবং একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের খুব জরুরি দরকার। সো যেহেতু দিজ আর দ্য ভেরি ক্রস কাটিং ইস্যুস, সো ministerial interoperability, system interoperability, integration is very important, যে জায়গাটাতে আমরা ফিল করছি। আমরা ইতোমধ্যে এই সিচুয়েশন আসার পরে আমরা কাস্টমার ট্রেস গেইন করার জন্য উই হ্যাভ ইনিশিয়েটেড 2 ক্যাম্পেইন ফ্রম ইক্যাব। ওয়ান ক্যাম্পেইন ইজ দ্য যেটা আমরা আমের মেলা আমরা করেছি, ই বাণিজ্যের সারা বেলা। আমরা দেখেছি যে আমের প্রতি মানুষের একটা বড় ঝোঁক, এবং প্রচুর ক্ষুদ্র উদ্যোক্তা এবং ই কমার্স ব্যবসায়ীরা কিন্তু সবাই আম ব্যবসার সাথে জড়িত হয়েছেন। তো এই জায়গাটাতে কিভাবে মানুষের কাস্টমার ট্রাস্ট ধরে রেখে একটা ইকোসিস্টেম ডেভেলপ করা যায় ক্রেতা এবং বিক্রেতার মধ্যে। আম চাষীদের সাথে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হটেক্স ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানদেরকে নিয়ে, বাণিজ্য মন্ত্রণালয়কে সাথে নিয়ে আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছিলাম। আমরা আম চাষীদের সাথে সরাসরি আমাদের ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে কানেক্ট করে দিয়েছিলাম, এবং সরাসরি তাদেরকে মনিটর করেছিলাম যে সমস্ত কোম্পানিগুলো আমাদের পার্টনারিং হয়েছিল তাদেরকে কমপ্লেইন ম্যানেজমেন্টটাকে ক্লোজলি মনিটর করার জন্য কিন্তু আমরা আবার আমাদের একটা ছোট টিমও তৈরি করে দিয়েছিলাম, এবং তাদের সাথে এগ্রিমেন্ট করে ই কমার্স কোম্পানিগুলোর সাথে কিন্তু এইটাকে একটা পরিচালনা করেছিলাম। তো আমরা দেখেছিলাম যে এটা একটা ভালো রেসপন্স পেয়েছি কাস্টমারদের মধ্যে, এবং বিক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে। ক্রেতারাও একটা ভালো দাম পেয়েছে, বিক্রেতারাও কিন্তু অনলাইনে বিক্রি করেছে উইথ প্রপার রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে। আরেকটি বড় কাজে আমরা হাত দিয়েছি, সেটা হচ্ছে ডিজিটাল হাট। আমরা দেখছি সামনে একটা বিশাল
ইন্ডাস্ট্রি অলরেডি তৈরি হয়েছে, সেটা হচ্ছে অনলাইনে গরু বেচা কেনা নিয়ে। আপনারা হয়তো অনেকেই মিডিয়াতে দেখেছেন যে গরু বেচা কেনা, এবং সামনে একটা বড় প্রবলেম হবে, মানুষজন অনেকেই ঘর থেকে বের হয়ে হাটে যেতে চাচ্ছেন না, আবার বাসায় কোরবানি দেওয়াটাকে অনেকে হ্যাসেল ফিল করছেন। তো আমরা লাস্ট 3 সপ্তাহ ধরে সিটি কর্পোরেশন, আইসিটি ডিভিশন, লাইভ স্টক, বাণিজ্য মন্ত্রণালয় সকলকে নিয়ে আমরা এটাকেও একটা ইকোসিস্টেম ডেভেলপ করার চেষ্টা করেছি, যাতে কাস্টমাররা কোনোভাবে আহ, 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 ক্ষতিগ্রস্ত না হয়, এবং ক্রেতা যারা আছেন, মানে যারা কিনতে যাচ্ছেন, তারা যাতে গরু কেনাকাটাকে কেন্দ্র করে কোন রকম আহ, আহ, মানে কোন রকম অনাপত্তিকর সিচুয়েশনের মধ্যে অ্যারাইজ না করে, তো কোনোভাবেই তারা বিপদের মধ্যে না পড়েন। সে কারণে আমরা সিটি কর্পোরেশনের সাথে আলাপ করে একটা জায়গা নিয়েছি, যেখানে স্লটারিং হাউস তৈরি করা হচ্ছে। গরু অনলাইনে যে গরুগুলো কেনাকাটা হবে, সেখানে স্লটারিং হাউস থেকে স্লটারিং করে হোম ডেলিভারি করা হবে। আর ই কমার্স কোম্পানিগুলোর সাথে আমরা একদম চুক্তিবদ্ধ হয়ে যাচ্ছি, তারা যাতে নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে যাতে তারা অনলাইনে গরু বেচা কেনা করতে পারেন, এবং কাস্টমারদেরকে একটা পেমেন্ট নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করছি, যাতে করে একটা পেমেন্ট সিস্টেমের মাধ্যমে কাস্টমাররা পে করলে কোনোভাবেই যাতে সে গরুটার মানে তার পছন্দ মতন গরু না হলে বা টাইম মতন না পেলে সে যাতে কোনো এটা রিফান্ড পায়, সেই ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি এখন আমাদের মেম্বার কোম্পানিগুলোকে নিয়ে। ইতিমধ্যে 50টির অধিক ই কমার্স কোম্পানি আমাদের সাথে কানেক্টেড হয়েছেন এই বিষয়গুলো নিয়ে। তো আস্তে আস্তে আমরা চাচ্ছি যারা ক্রেতা, তারা যাতে কোনোভাবেই অনলাইনে কেনাবেচা করে, এটা তো একটা ট্রাস্টের জায়গায়, ট্রাস্টের তাকে গেইন করার জন্য ক্রেতার আমরা ই কমার্স অ্যাসোসিয়েশন থেকে digital HAAT.net এই ইনিশিয়েটিভটা নিয়েছি, যেখানে ই কমার্স কোম্পানি গুলাই পার্টিসিপেট করছে একটা প্ল্যাটফর্মে এসে মানুষকে সার্ভ করার জন্য, একটা প্ল্যাটফর্ম থেকে তাদের গরুগুলা সেল করার জন্য, এবং আমরা কাস্টমারদেরকে এনশিওর করার চেষ্টা করছি তারা যাতে কোনোভাবেই ফেসবুক বা অন্য জায়গা থেকে যাতে কেনাকাটা করে না জেনে কেনাকাটা করে যাতে তারা কোনো ফ্রডুলেন্সের পাল্লায় না পড়ে, বা তারা যাতে কোনো মানে অপরাধের শিকার না হয়ে যায়। তো সেই জায়গাগুলোতে আমরা একটু কাজ করার চেষ্টা করছি আমাদের অ্যাসোসিয়েশন থেকে। সামনে আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় দিক হচ্ছে ক্রস বর্ডার ই কমার্স, এই জায়গাটাতেও আমরা একটু কাজ করছি। আমাদের সাথে অ্যামাজন, আলিবাবার মতন বড় বড় প্রতিষ্ঠানগুলোর সাথে অলরেডি বেশ কিছু ডিসকাশন হয়েছে, কিছু পলিসি গ্যাপ রয়েছে বাংলাদেশে ই কমার্স ভিত্তিক ক্রস বর্ডার ই কমার্স ইস্যু করার জন্য আমাদের বেশ কিছু চ্যালেঞ্জেস রয়েছে, এবং কিছু টেকনিক্যাল ইস্যুসও রয়েছে। সেই জায়গাগুলোতেও নিয়ে কিন্তু আমরা কাজ করার চেষ্টা করছি ইতিমধ্যে। আমাদের অনেকগুলো স্ট্যান্ডিং কমিটি আছে, আমাদের কমপ্লেইন ম্যানেজমেন্টের জন্য একটা স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে, এবং একটা ডোমেইন আমরা করেছি complain.ecap.net, যেখানে আমাদের কাস্টমাররা আমাদেরকে কমপ্লেইন জানাতে পারে কোনো কোম্পানির বিরুদ্ধে যদি কোনো কমপ্লেইন থাকে। আমাদের একটা টিম কাজ করছে যে এই কমপ্লেইন গুলাকে কিভাবে রিডিউস করা যায় বিফোর গো টু দ্য ভোক্তা অধিকার, তারা যাতে এইখান থেকেই আমাদের ই কমার্স কোম্পানিগুলোর সাথে আলাপ করে যাতে মিটিগেট করে দেওয়া যায়। আবার ঠিক একইভাবে আমাদের আরো বেশ কিছু টিম কাজ করছে, ক্রস বর্ডারের জন্য একটা টিম কাজ করছে, আমাদের প্রমোশনের জন্য ব্র্যান্ডিং এন্ড মার্কেটিং কাজ করার জন্য একটা টিম কাজ করছে। প্রায় 15টির মতন স্ট্যান্ডিং কমিটিজ আমাদের রয়েছে। রিসার্চে একটা টিম কাজ করছে, যারা রিসার্চ সেক্টরটা সামনে কোথায় যাবে, আমাদের কোন কোন দিকে অ্যাড্রেস করা বেশি উচিত, আমাদের ডিমান্ড এবং সাপ্লাই এর মধ্যে একটা বড় ঘাটতি হবে। আপনারা দেখছেন যে বাইরে থেকে অনেক প্রোডাক্ট আসা হয়তো বন্ধ হয়ে যাচ্ছে, বাইরে অনেক প্রোডাক্ট যাওয়া, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু ডিমান্ড এবং সাপ্লাইয়ের একটা বড় গ্যাপ হবে। সেই ক্ষেত্রে আমাদের প্রচুর স্ট্যাটিস্টিক্স দরকার হবে, আমাদের প্রচুর নলেজের দরকার হবে, আমাদের বিজনেস পিপলদেরকে প্রচুর নলেজের প্রয়োজন হবে, আসলে কোন ধরনের বিজনেস তারা করবে, কোন ধরনের বিজনেসকে সামনের দিকে তাদের ফোকাস করা উচিত, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা কাজ করার চেষ্টা করছি। আরেকটা ব্যাপার আমরা করেছি, আমরা ই কমার্স অ্যাসোসিয়েশন থেকে আমাদের একটা প্রজেক্ট আছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে, ই বাণিজ্য করব, নিজের ব্যবসা করব, যার মাধ্যমে আমরা প্রায় 5,000 উদ্যোক্তাকে অনলাইনে ফ্রি অফ কস্ট ট্রেনিং দিচ্ছি এই মুহূর্তে ইতিমধ্যে, এবং তাদেরকে একদম ক্লিয়ারলি রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে কিভাবে তারা ই কমার্স ব্যবসা পরিচালনা করবে সেই ব্যাপারে তাদেরকে আমরা ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করা নিয়ে কাজ করছি। প্রচুর উদ্যোক্তারা এখন আমাদের এই কোর্সগুলো করছেন, অনলাইন ভিত্তিক কোর্সগুলো অলরেডি সম্পৃক্ত হচ্ছেন, এবং আমার মনে হয় যে যারা ফিউচার জেনারেশন যারা এই ব্যবসায় আসতে চাচ্ছেন তাদের জন্য একটা বেস তৈরি হয়ে যাচ্ছে। জি, হ্যালো।
জি, আমার মনে হয় নেটে একটু কানেকশনের সমস্যা। যে আসলে তাদের ভবিষ্যতে জি। ব্যবসাটা কিভাবে আর আমরা ধারণা করছি যে আগামী উইদিন এ ইয়ার অর টু আমাদের এই সেক্টরে প্রায় 5 লক্ষ লোকের কর্মসংস্থানের তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ই কমার্স সাইট, লজিস্টিক্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং, ভার্চুয়াল অফিস এবং ব্যাক অফিসে প্রচুর লোকের নতুন কর্মসংস্থান তৈরি হবে। তো এই সেক্টরের পাশাপাশি এদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, এই সেক্টর সম্পর্কে নলেজ গ্যাদার করা নিয়ে আমরা কিন্তু কাজ করার চেষ্টা করছি। আর আরেকটা নতুন ধরনের যেটা বলছিলাম যে এখন যেহেতু আমরা সবাই ভার্চুয়াল অফিস অভ্যস্ত হয়ে যাচ্ছি, গ্লোবাল ট্রেন আসলে এখন বর্ডারলেস হয়ে যাচ্ছে। এখান থেকে বসে প্রচুর লোকজন এখন ভার্চুয়াল অফিসের মাধ্যমে অন্য দেশের ই কমার্স সাইটে কাজ করার চেষ্টা করছে। এইখান থেকে বসেছে চায়নাতে প্রোডাক্ট তৈরি করে ইউএসএ তে বিক্রি করার চেষ্টা করছেন। তো সামনে ভবিষ্যৎ দুনিয়াটা কিন্তু কমপ্লিটলি নতুন ভাবে কিন্তু আসতেছে। সো এই জায়গাগুলোতে আমাকে মানুষকে অ্যাওয়ার করাটা খুব জরুরি। আমরা যে কাজগুলা করার আসলে চেষ্টা করছি, বাট যদিও আমি বলবো যে এখানে আসলে প্রচুর এক্সপিরিয়েন্স এবং স্কিল লোকের প্রয়োজন হবে। আপনারা আজকের এই অনুষ্ঠানটা যারা আয়োজন করেছেন, আমি বলবো যে আমাদের শিক্ষক যারা আছেন, যারা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের সাথে জড়িত আছেন, তারা কিন্তু এই সামনের এডুকেশন সিস্টেমটাকেও কিভাবে চেঞ্জ করা যায়, ই কমার্স বেস। আমি আমি দেখছি যে বেশিরভাগ ইউনিভার্সিটি, মাত্র অল্প কিছু ইউনিভার্সিটিতেই কিন্তু ই কমার্স রিলেটেড কোর্স গুলো রয়েছে, বা আমাদের আদার্স এডুকেশন সিস্টেমও কিন্তু এখন ই কমার্সটাকে ওভাবে গুরুত্ব সহকারে দেখানো হয়নি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এডুকেশন সিস্টেমের মধ্যে। বাট এই ডিজিটাল কমার্স যে সামনে একটা ম্যাসিভ চেঞ্জেস আনতে যাচ্ছে, তো এই ব্যাপারে কিন্তু এখন থেকে আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যেও এই বিষয়গুলো নিয়ে আসা খুব জরুরি হবে। সো ডিজিটাল ইকোনমি যদি ডেভেলপ করতে হয়, তাহলে আমাদের কাছে মনে হয়েছে যে হলিস্টিক পিকচারটা দেখতে হবে। ডিজিটাল পেমেন্ট, ডিজিটাল সার্ভিসেস, ইনফ্রাস্ট্রাকচারাল, ইন্টারনেট কানেক্টিভিটি, ইন্টারনেট পেনিট্রেশন, বা আমাদের বিজনেস, ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড পলিসিস। সো সব মিলিয়ে যখন আমরা একটা হলিস্টিক জায়গাটা দেখতে পাবো, তখনই কিন্তু আসলে এই ইকোসিস্টেমটা গ্রো আপ করবে, একটার সাথে একটা কানেক্টেড। আমার কাস্টমারের সাথে, ক্রেতার সাথে, বিজনেস পিপলের সাথে, আমার ডেলিভারি ম্যানের সাথে, আমার ব্যাংকিং সিস্টেমের সাথে, সবকিছুর সাথে কিন্তু কানেক্টেড। সো একটা জায়গায় প্রবলেম সলভ করলে কিন্তু আরেকটা জায়গায় প্রবলেম সলভ হবে না। তো যখন এই জিনিসটাকে একটা হলিস্টিক জায়গা থেকে আমরা দেখতে পারবো, তখনই কিন্তু আসলে একটা প্রপার সলিউশন দেওয়া সম্ভব হবে। সো যে জায়গাটা নিয়ে আমরা আসলে কাজ করার চেষ্টা করছি। আমি জি, অনেকক্ষণ সময় নিলাম, প্লিজ। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ আমাদের কমল ভাইকে, তারা আসলে ব্যক্তিগত যে অভিজ্ঞতার ভান্ডার সেটা আমাদের শেয়ার করার জন্য। দর্শকদের উদ্দেশ্যে আপনাকে আসলে ধন্যবাদ। আমরা চলে আসবো, বিকজ আপনি আমাদের একজন এক্সপিরিয়েন্স লোক। আমাদের অনেক কোশ্চেন আছে। আর এখন আমি একটু আসতে চাচ্ছি ফারহা মাহমুদ ট্রিনা, ওনার কাছে। উনি দীর্ঘদিন উদ্যোক্তাদের মোটিভেশন নিয়ে কাজ করছেন, উনি পজিটিভ থিঙ্কিং নিয়ে কাজ করছেন আমরা দেখছি। তো আসলে এই যে আমরা জানি যে যে আমরা এখন একটা করোনা কালে দিয়ে যাচ্ছি, আসলে এখানে আমাদের উদ্যোক্তাদের জন্য আপনার উদ্বুদ্ধ করার জন্য কোনো করণীয় বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। সাউন্ড কেন আসতেছে না? মাইক মনে অফ করা, মাইক অফ করা আপনার, রাইট? জি, ঠিক আছে। জি, ঠিক আছে। সাউন্ড আসতেছে না কেন জানি, সাউন্ড আসতেছে না। সাউন্ড আসতেছে না, সাউন্ডটা আসতেছে না। কেন জানি সাউন্ড আসতেছে না। জি, একটু আমি আসতে চাই, যেহেতু আমরা একটু আসতে চাই, তাহলে ফাঁকে আমাদের মনসুরুল আজিজ ওনার কাছে একটু আসতে চাচ্ছিলাম। জি, আমরা জানি আপনার একটা মিটিং আছে। জি, দীর্ঘক্ষণ আমাদের কাছে শুনলেন, এই জন্য আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি যেহেতু ডিজিটাল ট্রানজাকশনে জড়িত আছেন অনেক বছর যাবত, আপনার অভিজ্ঞতা, তো আসলে আপনারা ব্যক্তিগত নগদ বা আপনার এই যে ধরনের বিজনেসের সাথে জড়িত, তো এই যে ডিজিটাল ট্রানজাকশন ক্ষেত্রে আপনারা কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছেন বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ মনসুরুল আজিজ ভাই। থ্যাংক ইউ মুকুল ভাই, আমাকে কথা বলার মানে আজকে আসতে বলার জন্য এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য। অনেক নতুন নতুন জিনিসও শেখার একটু সুযোগ হলো অন্যদের কথা শুনে। তো বেসিক্যালি আমরা পেমেন্ট ইন্ডাস্ট্রিতে বা এই ধরনের ই কমার্সের ক্ষেত্রে আমরা খুবই ক্রিটিক্যাল একটা এলিমেন্ট, যে এন্ড পেমেন্টটা আমরা হ্যান্ডেল করি।
এবং এই ক্ষেত্রে আপনি যেহেতু চ্যালেঞ্জের কথা বললেন, একটা বড় চ্যালেঞ্জ আমরা যেটা দেখেছি এই ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে আমাদের যারা ই কমার্সের বিজনেস করেন তাদের টেকনোলজিক্যাল যে ইন্টিগ্রেশনটা থাকে, ইউজুয়ালি ওয়েবসাইট বলেন বা যে কোনো প্ল্যাটফর্মে যখন ইন্টিগ্রেট করতে হয়, এই টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন তারা অধিকাংশ ক্ষেত্রে ইন হাউস হয় না। এটা আমরা দেখা যায় যে কারো কাছ থেকে আমরা সাইটটা বানিয়ে নিয়েছিলেন বা কারো কাছ থেকে একটা ছোটখাটো পর্যায়ের অন্টারপ্রেনার যেহেতু আমরা, তো এই ইন্টিগ্রেশনটা করতে যে ওনাদের দেখা যায় অনেক সময় এটা ওনাদের জন্য একটা কস্টলি এলিমেন্ট হয়ে যায়, এবং ওই পেমেন্ট ইন্টিগ্রেশনটা মেনটেন করা, ওখানে যে বিভিন্ন লেয়ারে যে কমিশন বা খরচটা হয় সেটা, তো এইটার জন্য একটা অনাগ্রহ বা এটার গ্রোথের ক্ষেত্রে ওই জায়গাটা একটা ইম্প্যাক্ট আছে আমরা যেটা দেখতে পেয়েছি। তো এক্ষেত্রে একটা যেটা দরকার সেটা অনেকের আলোচনায় যেমন এসেছে বিভিন্ন ব্যাপার নিয়ে যে একটা ন্যাশনাল এজেন্ডা, তো সেরকম পেমেন্ট ইন্টিগ্রেশন বা এই পেমেন্ট প্ল্যাটফর্ম গুলারও একটা ন্যাশনাল এগ্রিগেটর থাকা বা একটা যদি ইন্টিগ্রেশন করা যায় তখন হয়তো বা এটার সুবিধাটা সবাই পেতে পারে। তো এটা একটা ব্যাপার যেটা হয়তো বা আমরা মাথায় রাখতে পারি। আরেকটা জিনিস হচ্ছে যে চ্যালেঞ্জের ক্ষেত্রে আরেকটা ব্যাপার যেটা থাকে যে আমাদের এন্টারপ্রেনাররা যখন ই পেমেন্ট বা এই ধরনের পেমেন্ট ইন্টিগ্রেটেড হন তখন তারা এটা কেনাকাটা বা যে খরচটা হচ্ছে সেই হিসাবটা যাতে ইনস্ট্যান্টলি পান। এই জন্য আমাদের নগদ পার্টিকুলারলি যেটা করেছে আমরা একটা অ্যাপ ডিজাইন করছি যেখান থেকে ওনার অ্যাকাউন্টিং এবং মানে বিজনেস যে অ্যাকাউন্টিং সেই অ্যাকাউন্টিংটা নিয়ে অটোমেটিক্যালি পেয়ে যাবেন এবং সবসময় দেখতে পাবেন। এর বাইরে এই প্যান্ডামিকের সময় যেটা অনেকের আলোচনায় একটা জিনিস এসেছে যে বিভিন্ন সেক্টরে বিভিন্ন ইম্প্যাক্ট হলেও আমাদের ই কমার্সের জন্য করোনা এক ধরনের ব্লেসিং ইন ডিসগাইজ। তো অনেকেই এখন এই সেবাটা নিচ্ছেন বা এটা ব্যবহার করছেন। তো এটার এই সময়টা আমরা একটা জিনিস যেটা করেছি সেটা হচ্ছে আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য যদি তারা মার্চেন্ট টু মার্চেন্ট কমিউনিকেট করতে চান তাহলে সেইখানে যদি ট্রানজাকশন করেন এবং তাদের যদি ট্রেড লাইসেন্স থাকে এবং তারা যদি ক্ষুদ্র ব্যবসায়ী হন তারা মাত্র 6% অফ মানে 0.6% মানে 1,000 টাকা 6 টাকা খরচ করে এই ট্রানজাকশন গুলো করতে পারেন। তো এইটাও আমরা করেছি যে এই উৎসাহগুলো দেওয়ার যাতে বেশি মানুষ অনলাইনে ট্রানজাকশন করে। তো এই চ্যালেঞ্জ গুলার আরেকটা ব্যাপার ওভারঅল আমরা যখন বিভিন্ন ভেন্ডর বা মানুষের সাথে কথা বলি একটা বিগার চ্যালেঞ্জ হচ্ছে এই সেক্টরটার আসলে ইটসেলফ একটা ব্র্যান্ডিং বা একটা আমার মনে হয় যে ওইখানে একটা ইম্প্যাক্ট আছে, মানে সেক্টরটার প্রতি মানুষের আস্থার একটা শর্টেজ আছে। তো মানুষ মনে করে হয়তো বা যে এখান থেকে পণ্য অর্ডার দিলে বা নিলে আমরা সঠিক মান বা সঠিক কোয়ালিটিতে বা সঠিক সময়ে আমরা হয়তো বা পণ্যটা পাবো না। এটা ওভারঅল আমার মনে হয় যে একটা এটা অ্যাসোসিয়েশনের ভাই একজন বললেন ওনাদের যে অ্যাপ্রোচ গুলা থাকবে বা ওভারঅল ফিউচারে আমরা যতটা এই নিশ্চয়তাটা বা আস্থাটা দিতে পারবো তত বেশি মানুষ অনলাইনে কেনাকাটা করবে। আরেকটা বিহেভিয়ার আমরা পাই সেটা হচ্ছে অনলাইনে কেনাকাটা করতে গেলে মানুষজন দেখা যায় এক ধরনের ডিসকাউন্ট সিক করে অথবা বেটার ডিল সিক করে। এটা হয়তো বা সব এন্টারপ্রেনারদের জন্য বা সব ব্যবসায়ীদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। তো এই কালচারটাও একটা ইন্টারেস্টিং কালচার যেটা ডেভেলপ করেছে আমাদের দেশে, যে আমরা অনলাইনে কিনলেই কম দামে কিনতে হবে বা একটা ডিসকাউন্ট না থাকলে আমরা হয়তো বা কিনবো না। এটা একটা। আর আমার কাছে মনে হয় ইকোসিস্টেম চ্যালেঞ্জের কথা বললাম, ইকোসিস্টেম চ্যালেঞ্জের আরেকটা ক্রিটিক্যাল এলিমেন্ট যেটা নিয়ে কাজ করা উচিত বা ই কমার্সের সাকসেসের ক্ষেত্রে প্রচন্ড ভাবে ডিপেন্ডেন্ট সেটা হচ্ছে ডেলিভারি সিস্টেমটা। যে আপনার যত ভালো প্ল্যাটফর্ম হোক, যত পেমেন্ট ইন্টিগ্রেশন থাকুক, আপনার যদি এন্ড মাইল ডেলিভারিটা যদি ঠিক মতো না হয় বা সেইখানে যদি কাস্টমার রাইট টাইমে আপনার প্রোডাক্ট ডেলিভারি না পায় সেটার ক্ষেত্রে ব্যবসা একটা বিশাল ইম্প্যাক্ট পড়ে। তো এই ইন্টিগ্রেশনটা যতটা ভালো এবং স্মুথলি বাংলাদেশে হবে, যত দ্রুত হবে তত এই সাফল্যটা আসবে। কারণ একটা ভাই বলছিলেন যে অলরেডি আমাদের যে সেকেন্ড ওয়েভটা হচ্ছে ই কমার্সে সেটার প্রভাবটা বাংলাদেশে আসছে না। এটার ক্ষেত্রে একটা মেজর কারণ হচ্ছে আমার যেটা মনে হয় যে বাংলাদেশের ডেলিভারি চ্যানেলটা একই সাথে সাইমালটেনিয়াসলি ডেভেলপ করে নেই যেভাবে ডেভেলপ করেছে এটার আমাদের ইকোসিস্টেমের অন্য পার্টটা। মানে আমাদের পেমেন্ট স্ট্রাকচার বলেন, আমাদের প্ল্যাটফর্ম গুলো হয়তো ডেভেলপ করেছে কিন্তু তাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এন্ড ফরওয়ার্ড লিঙ্কেজ যে ডেলিভারি সিস্টেম গুলো তারা হয়তো বা ইকুয়ালি ইমপ্রুভ করেনি। আর হচ্ছে ইন্টারনেট পেনিট্রেশনের নাম্বারটা আপনি নিজে বলছিলেন, বাট ওখানে আরেকটা জিনিস হয়তো বা অনেক বেশি ডিপেন্ড করে সেটা হচ্ছে স্মার্টফোন পেনিট্রেশন। বাংলাদেশের স্মার্টফোন পেনিট্রেশনটা আসলে অতভাবে বাড়েনি গত কয়েক বছর যেভাবে আমাদের অন্য মানে ইন্টারনেট ব্যবহার বলি বা অন্য কিছু ফোন ব্যবহারের ক্ষেত্রে বাড়লেও আমাদের মোবাইল হ্যান্ডসেট পেনিট্রেশন, স্মার্টফোন হ্যান্ডসেট পেনিট্রেশন কিন্তু
একটা পর্যায়ের পর অতটা বাড়ছে না, যেটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যেটা আরেকটা চ্যালেঞ্জ হতে পারে এই সেক্টরের মানুষের অনলাইন পারচেজ বা বিহেভিয়ারের ক্ষেত্রে। এই ওভারঅল আমার কমেন্ট ছিল ভাই, আর যতটুকু আপনাদের কাছ থেকে শুনলাম আর যতটুকু আমরা কাজ করে পেয়েছি। জি থ্যাংক ইউ মনসুর আজিজ ভাইকে। আসলে উনি আমাদের নগদের এমডি, তার আম্মা অসুস্থ থাকায় তাকে আমরা খুব কুইকলি উনি সহযোগিতা করেছেন। আসলে মনসুর আজিজ ভাইয়ের জন্য আসলে ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামের জন্য। আপনি ভালো থাকবেন এবং আশা করি নগদ তার চ্যালেঞ্জ গুলো ওভারকাম করেই বাংলাদেশে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবে। জি ধন্যবাদ আপনাকে। আমরা একটু আসতে চাচ্ছি ফারহা মাহমুদ শ্রীনা আপুর কাছে, উনি আসছি। জি আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আমার কথা শোনা যাচ্ছে? জি 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 এখন আমি মনে শুনতে পাচ্ছি। যে আমার কাছে কোশ্চেন ছিল যে এই মুহূর্তে আসলে উদ্যোক্তারা আমরা দেখতেছি বিভিন্ন করোনা কালে বিভিন্ন কর্মহীন মানুষ, আমরা যদি এদেরকে উদ্যোক্তা হিসেবে কাজে লাগাতে চাই বা আমাদের বর্তমান যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য আপনার উদ্বুদ্ধ করার জন্য কি মেসেজ থাকবে বলে আপনি বিশ্বাস করেন? জি ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য অনেক ভালো লেগেছে প্রশ্নটা, খুবই আমার পছন্দ মতোই হয়েছে অলমোস্ট। উদ্বুদ্ধ করার জন্য বেসিক্যালি আমি একটা কথা সবসময় বলি যে উদ্যোগটা নিলেই কিন্তু আমরা উদ্যোক্তা হয়ে যাব না। উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে এবং অবশ্যই পরিমাণ মতো বা পর্যাপ্ত তার সে নলেজটা থাকতে হবে। অনেকেই আছে যে নেমে যাচ্ছে, অনেকেই আছে আমরা উদ্যোক্তা হয়ে যাচ্ছি বা কোনো কিছু একটা বিজনেস শুরু করে ফেলছি, সেই সময়টা অবশ্যই মাথায় থাকতে হবে। আমার কাছে মনে হয় যে সোর্সটা যেন একদম একদম অন টাইম থাকে এবং অলওয়েজ সেটা যেন প্রিপেয়ার্ড থাকে। আমি একটা যে জিনিসটা নিয়ে বিজনেস করছি আমার কাছে কিন্তু এখন সে সোর্সটা নেই, তো এই সময়টা যেন আমি সেই জিনিসটা যেন এখন আমি না করে বসি যে অনর্থক হঠাৎ করে একটা উদ্যোগ নেয়া। তবে হ্যাঁ, এখন আমাদের ই কমার্স বিজনেস এখন অনেক একটা স্ট্রং পজিশনে আছে, একটা স্ট্রং জায়গায় আছে। আমি বলবো যে কেউ এখন যদি ই কমার্সটাকে, এই বিজনেসটাকে যদি স্ট্রংলি নিতে পারে, দে গোনা বি আ ভেরি গুড বেনিফিটেড এরিয়াতে থাকতে পারবে। যেমন ই ক্যাব একটা বড় কাজ করছে, যে একটা প্রকল্প, তারা ট্রেনিং সেন্টার তারা কাজ করে, ই বাণিজ্য করব, নিজের ব্যবসা করব। এখানে অলমোস্ট 5000 উদ্যোক্তা, আমি একটু আগে ই ক্যাবের সাধারণ সম্পাদক তমালের কাছ থেকেও জানতে পারছিলাম অনেক কিছু, যে এই ট্রেনিং করে কিন্তু অলমোস্ট 5000 উদ্যোক্তা কিন্তু অলরেডি তারা সেভাবে ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছেন। তো এরকম একটা অ্যাসোসিয়েশনের সাথে কানেকশন থাকা। আরেকটা আছে ওমেন অ্যান্ড ই কমার্স ফোরাম, যার প্রায় 4 লাখ মেম্বার। ওখানে প্রায় হাইটেক পার্ক থেকে সরকার একদম ফ্রিতে ট্রেনিং করানো হচ্ছে। তো আমি নারী উদ্যোক্তা আছে, অনেক উদ্যোক্তা আছে, তাদের সবার সাথে শেয়ার করতে চাই এই ধরনের অ্যাসোসিয়েশনের সাথে যদি কানেক্টেড থাকা যায়, নেটওয়ার্কিং গুলো যদি স্ট্রংলি যদি মেনটেন করা যায়, এবং আপনার কাস্টমারের সাথে আপনার এখন প্যান্ডেমিক সিচুয়েশনে আসলে সবাই খুব বিপর্যস্ত অবস্থায় আছে, কেউই মানসিক ভাবে বলতে গেলে সুস্থ নয়। সো এইটাকে কাটিয়ে উঠতে, এই পজিটিভিটিটাকে কাটিয়ে উঠতে কিন্তু তাদেরকে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, একটা ভালো রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। এবং আমি বলবো প্রোডাক্টের জায়গাগুলোতে যেন খুবই কোয়ালিটিফুল হয়। আমি একটা বিজনেস করলাম, বাট আমি এখানে টিকে থাকার জন্য যেমন খুশি তেমন একটা প্রোডাক্ট নিয়ে নিলাম, কিংবা সোর্স গুলো যেমন তেমন করা আছে, এই জায়গাটাতে যেন আমরা একটু ফোকাস করি যে আমার প্রোডাক্টটা যেন কোয়ালিটিফুল হয় এবং এভরিওয়ান ক্যান গেট ইন্টারেস্টেড টু বাই মাই থিংস। তো এই জায়গাটা যেন একটু মাথায় রাখে। এবং অনেকগুলো কাজ এখন হচ্ছে, সরকার আমাদের সাথে কানেক্টেড হয়ে কিন্তু অনেক ধরনের ব্যবস্থা করছে, আমাদের সহযোগিতা করছে। এই জায়গাগুলো, এই কানেকশন গুলো ফাইন্ড আউট করি আমরা, সবার সাথে কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং এর জায়গাটা যেন আমরা প্রচন্ডভাবে মেনটেন করি। এটাই আমার বলার, যে উদ্বুদ্ধ করাটা আসলে সম্পূর্ণ নিজের উপরে। আমি যদি করতে চাই যে কোনো কিছু আমি করতে পারবো, তবে আমি নলেজেবল হয়ে এবং আমি স্ট্রং অবস্থায় থেকে যেন আমি নামতে পারি যে কোনো বিজনেসে। এবং তার জন্য অবশ্যই আমরা এখানে অনেকেই আছে, অনেক অ্যাসোসিয়েশন, অনেক ফোরাম আছে। গেট কানেক্টেড, বি নেটওয়ার্কড and start your own business. জি জি থ্যাংক ইউ। তারপর আপনার একটা কোশ্চেন রিলেভেন্ট আসছে, এই জন্য আমি একটু জিজ্ঞেস করে নিচ্ছি যে একজন জিজ্ঞেস করতে, সাম ইয়াং উইমেন মানে
some young women entrepreneurs are facing digital buying while engaging in Facebook marketing. In that case, what type of measure we can take? আসলে আমরা May I read it again? The জি attitude and our customers regarding e-commerce. Some young entrepreneurs are facing digital bullying. Okay. এই সময়টা আসলে ডিজিটাল বুলিংটা এটা প্রথম থেকেই কিন্তু চলছে। তো আমাদের এখানে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট যেটা আছে তাদের সাথে আপনি ইউ ক্যান গেট কানেক্টেড। তাদের সাথে এটা সম্পর্কেও আমি বলতে পারি কয়েকটা অনেকেই আছে যারা আসলে আমাদের মতো বা অনেকেই আছে একদম গ্রাম পর্যায় থেকে কিন্তু তারা ব্যবসা শুরু করতে যাচ্ছে। তো হয়তোবা অনেকেরই ছবি তোলার জন্য বা কিছুর জন্য হয়তোবা তারা সেই মডেল বা ফটোগ্রাফি জায়গাটাতে যেতে পারছে না বা ডিজিটাল প্রমোশনের কাজটা করতে পারছে না। সেক্ষেত্রে হয়তোবা নিজেরাই নিজেদের ছবি তুলে আপলোড করছে পাবলিকলি এবং অনেক বিকৃত মস্তিষ্কের মানুষজন কিন্তু এই ধরনের যে সাইবার বুলিং এগুলা অনেক কিছুই ঘটে থাকে। এখানে অনেক সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সাথে ওরা খুব দারুণ ভাবে কিন্তু আমাদের এন্টারপ্রেনারদের সাথে অলওয়েজ কানেক্টেড থাকে। তাদেরকে যদি ইনফরমেশনটা যদি দেওয়া যায়, আই থিংক দে গোনা বি আ বিগ সাপোর্ট ফর women entrepreneurs. জি থ্যাংক ইউ। আসলে আপনার সুন্দর সাজেশন দেওয়ার জন্য আসলে আমাদের ক্ষেত্রে কি করণীয়, এবং আশা করি আপনি সবসময় উদ্যোক্তাদের মোটিভেট করে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। একটা মোটিভেশন এবং পজিটিভনেস ছাড়া আসলে আমাদের কিছুই নেই, এবং আমরা যেন যা করছি উই শুড নট গিভ আপ এন্ড উই শুড স্টার্ট এন্ড উই শুড গো থ্রু। থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। আমরা একটু তমাল ভাইয়ের কাছে একটু আসতে চাচ্ছি। একজন জিজ্ঞেস করতে চাচ্ছেন যে ই কমার্সের গ্রাজুয়েটদের আসলে চাকরির জন্য কি প্রয়োজন। অ্যাকচুয়ালি এখনকার গ্রাজুয়েটদের জন্য আসলে ই কমার্সের কি ধরনের নলেজ থাকলে ভালো হয়, এটা ইন জেনারেল যেহেতু আপনি বলছেন অলরেডি যে ই কমার্সের প্র্যাকটিসটা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা দেখতে পাচ্ছি না। তো আমি যদি এখন নর্মাল গ্রাজুয়েট হই, কিন্তু করোনা পরবর্তীতে আমরা যেটা দেখতেছি এখন যে অবস্থা, তার কিন্তু একটা আইটি স্কিল বা ই কমার্স স্কিল এই ধরনের স্কিল প্রয়োজন। আসলে বা ধরেন সেক্ষেত্রে তারা এখন কি করতে পারে এই সময়টা? জি ধন্যবাদ। জি তমল ভাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? আমার কাছে মনে হয় যে আমার কথা কি শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি। জি থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এই ডোমেইন নলেজটা খুব জরুরি। আপনি যে কাজই যে করুক না কেন এই সম্পর্কে আসলে জেনে বুঝে প্রোডাক্ট নলেজ নিয়ে তারপর নামা উচিত। একটা ই কমার্স করতে গেলে ই কমার্সটাও একটা টেকনিক্যাল পার্ট। যে কোনো ব্যবসা করার আগে কিন্তু আসলে প্রচুর ব্যাকগ্রাউন্ড স্টাডি, রিসার্চ এবং কোন জায়গায় জি তমল ভাই একটু মানে নেটে একটু সমস্যা করছে নাকি? যে আমরা একটু আসতে চাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুব আলম স্যারের কাছে, এরপরে আমরা আসবো। উনি মনে একটু আটকা পড়েছে আমার ধারণা। জি স্যার, আপনি তো বিভিন্ন ইনফরমেশন সিস্টেম নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ করেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। একজন আমাদের কোশ্চেন করেছেন বেসিক্যালি যে কৃষি ব্যবস্থা ই কমার্সের আন্ডারে নিয়ে আসলে কতটা যথাযথ পদক্ষেপ বলে মনে করেন। তমল ভাই কি আপনাদের সংযোগ হয়েছে? জি তমল ভাই। সরি ভাই মানে আমি একটু শর্টলি বলি, আমার আসলে আরেকটা মিটিং শুরু হয়েছে। আমি জাস্ট খুব শর্টলি বলে শেষ করে ফেলি। দুইটা ব্যাপার, একটা হচ্ছে যে অবশ্যই ই কমার্সের ক্ষেত্রে প্রোডাক্ট নলেজটা জরুরি, এবং যে ব্যবসায় আসতে চাচ্ছেন ই কমার্স ব্যবসাটা ভালোভাবে বুঝে জেনে শুনে আসা উচিত। সেই ক্ষেত্রে বিভিন্ন ফোরাম, ব্লগস এবং ট্রেনিং গুলো নেওয়াটা আমি মনে করি যে ইটস ম্যান্ডেটরি। যারাই ব্যবসা করতে যাচ্ছেন না কেন, অনেকেই মনে করছেন শুধু ফেসবুক খুলে ব্যবসা করলে বোধহয় হয়ে যায়, তা না। আসলে অনেকের চ্যালেঞ্জ ট্রায়াল এন্ড এরর বেসিসে কিন্তু একটা ব্যবসা ম্যাচিউর হয়, বাট স্টার্ট তো করতে হয় সামওয়্যার। আমি বলবো যে আগেই শুরু করে দেওয়া উচিত। আমি এটাতে সবসময় বিলিভ করি, ইউ স্টার্ট ইট এন্ড দেন লার্ন। কাজ করতে করতে আসলে ট্রেনিংটাও হয়ে যায়, এবং প্যারালালি যত জানবেন, যত শিখবেন, তত বুঝে আসলে কাজটা করতে পারবেন। শুধুমাত্র যে ফেসবুকে একমাত্র অপশন তা কিন্তু না, there are amples of ways to do e-commerce business. অনেকগুলো বড় বড় মার্চেন্ট কোম্পানি আছে, ভালো মার্চেন্ট বড় বড় ই-কমার্স সাইট আছে, তাদের সাথে অ্যাফিলিয়েটেড হয়ে কিন্তু অনেকেই হাজারো উদ্যোক্তা এখন ব্যবসা করছেন।
সেটাও একটা গুরুত্বপূর্ণ দিক। আর আমি বলবো যে অপরচুনিটি গুলো সিক করা উচিত। আপনার ইন্টারেস্ট, আপনার কাজের ধরন, আপনার পার্শ্ববর্তী নেটওয়ার্ক সবকিছু নিয়ে কিন্তু একজন উদ্যোক্তাকে আসলে যে প্রোডাক্টটা বা যে সার্ভিসটা নিয়ে নামছেন সেটা কতটুকু সেলেবল হবে তার আইডিয়াটা সেটা নিয়ে কিন্তু আসলে বুঝে শুনে তারপর নামা উচিত। এবং কম্পিটিশন, ই কমার্সে প্রচুর কম্পিটিশন শুরু হয়ে গেছে। দেয়ার আর যেহেতু প্রচুর উদ্যোক্তা এখন ই কমার্সে যুক্ত হচ্ছেন, অনেক ধরনের চ্যালেঞ্জেস এখন ফেস করবেন। সো দিস আর দ্য থিং। আমার মনে হয় যে এভরিওয়ান যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের একটু ফোকাস করা উচিত। আর পার্শ্ববর্তী শুধু লোকাল পণ্য নিয়েও অনেক ভালো অনেকে ব্যবসা করছেন, আবার দেশের বাইরেও এখান থেকে বসে থেকেও দেশের বাইরে বিজনেস করার অপরচুনিটি গুলো ক্রিয়েট হচ্ছে। সো কোভিড সিচুয়েশনের ফলে কিন্তু টোটাল একটা বিজনেস ট্রান্সফরমেশন হচ্ছে। হয়তো আগে যা শিখেছেন, আগে যা বুঝেছেন বা আগে যা নলেজ গ্যাদার করেছেন সেটা হয়তো এখন কাজ নাও লাগতে পারে। তো সেই জায়গা থেকে এখনকার ট্রেন্ডের সাথে, ফিউচার ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে নেক্সট 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর পর যখন এই সিচুয়েশন থেকে আমরা ওভারকাম করে বের হয়ে যাব, তখন বিজনেস ট্রেন্ড গুলা কি হবে সেই জিনিসগুলো থেকে এখন থেকেই রিয়েলাইজেশন নিয়ে উদ্যোক্তাদের কিন্তু বিজনেসে আসা উচিত। জি, আমার মনে হয় আই হ্যাভ থ্যাংক ইউ অ্যানসার্ড দ্য তমাল কোশ্চেন। ভাই, আর কোনো আপনি কোশ্চেন কি আছে? জি, না থ্যাংক ইউ তমাল ভাই, আপনি এত ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। আমি জানি আপনার একটা মিটিং আছে। জি ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। জি, আমি থ্যাংক আরেকজনের ইউ। সবাই কোশ্চেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি থ্যাংক ইউ। জি আমি একটু প্রফেসর ডক্টর মাহবুব আলম স্যারের কাছে একটু আসতে চাচ্ছিলাম। উনি একটু কোশ্চেন হচ্ছে, কৃষি ব্যবস্থা ই কমার্সের আন্ডারে নিয়ে আসাটা কতটুকু যথাযথ পদক্ষেপ বলে মনে করা যেতে পারে, অর্থাৎ কৃষির সাথে আইটির? ওকে, গুড কোশ্চেন। কিন্তু এখন যদি আমি একটু দেখি যে আমাদের দেশে ইলেকট্রনিক কমার্সটা কোন দিকে যাচ্ছে, আসলে ইলেকট্রনিক কমার্সটা একটা নতুন ট্রেন্ড আমাদের এখানে, এবং এই ট্রেন্ডটা কিন্তু খুবই দ্রুত তার দিক পরিবর্তন করছে। আপনারা যদি দেখেন এই প্যান্ডেমিকের সময় সবচেয়ে বেশি সেল, মল্লিকা অলরেডি বলেছে যে সবচেয়ে বেশি সেল হচ্ছে মেডিকেল আইটেম, তাই না? পিপি, হ্যান্ড গ্লাভ, স্যানিটাইজার এগুলো বিক্রি হচ্ছে। এবং তার সাথে মানুষ যেহেতু এখন বাসার বাইরে যেতে পারছে না, তাহলে কিন্তু মানুষ কিন্তু গ্রোসারিও কেনা শুরু করেছে। তারপরেও কিন্তু আমরা যেগুলো হচ্ছে ফিশ এবং মিট, এখানে অনেক অনলাইন সাইট থাকার পরেও কিন্তু আমরা ফিশ অ্যান্ড মিট কিন্তু কিনতে যাচ্ছি না। সো আমরা দেখছি যে ইলেকট্রনিক কমার্সে সেই কোম্পানিগুলোই আসছে যারা হচ্ছে প্রোডাক্ট সেল। কারণ ইলেকট্রনিক কমার্সের সাথে মিস্টার তমার থাকলে ভালো হতো। আর একটা জিনিস কিন্তু খুব জড়িত, যেটাকে আমরা বলি প্রোডাক্ট সব শিপিং প্রোফাইল। যে প্রোডাক্টটা যত সহজে হচ্ছে আমি শিপমেন্ট করতে পারবো বা কাস্টমারের দরজায় দিয়ে আসতে পারবো, সে প্রোডাক্টটা কিন্তু ইজিলি আমরা ইলেকট্রনিক কমার্সের বিজনেসে চলে আসছি। এবং সেখানেই হচ্ছে আমার কনসার্ন যে ইলেকট্রনিক কমার্সে যেভাবে বাংলাদেশে বুম আপ হচ্ছে এবং যেটা অনেকখানি নন রেগুলেটেড অর ইরেগুলেট ভাবে যে বুম আপ হচ্ছে, সেটাকে আমরা ধরে রাখতে পারবো কিনা। কারণ ইলেকট্রনিক কমার্সের আন্ডারস্ট্যান্ডিংটা শুধুমাত্র আপনার বিজনেস আইডিয়া থাকলেও হবে না, আপনাকে জানতে হবে যে এটাতে আইটি কিভাবে আপনার এই বিজনেসটাকে হেল্প করছে। তো এই জন্য আমরা ইলেকট্রনিক কমার্সের ক্ষেত্রে এগ্রিকালচার কমোডিটির কিন্তু একটা খুব একটা দেখি না। হ্যাঁ, এটা খুব চ্যালেঞ্জিং, বিকজ এগ্রিকালচার কমোডিটি হচ্ছে পেরিশেবল। সো এগ্রিকালচার কমোডিটি যদি আমরা দেখছি যে আম নিয়ে একটা প্রচারণা চলছে, ফুডস এখন ম্যানেজমেন্ট হচ্ছে, কিন্তু অন্যগুলোর জন্য কিন্তু আপনাকে যদি আপনি ধরেন আপনি সিরাজগঞ্জ থেকে ফিশ নিয়ে আসবেন, তাহলে আপনার নিশ্চয়ই ফ্রিজার লাগবে, ফ্রিজার ভেহিকেল লাগবে। তারপরে বাংলাদেশে ঢাকা শহরে যদি আপনি রাখবেন, সেটার জন্য একটা ম্যানেজমেন্ট রাখবে। সো আমাদের যারা ফার্মার তারা কিন্তু অনেকেই এই জিনিসটা মেনটেন করে না। একটু সাউন্ড হচ্ছে, মিউট করলে একটু ভালো হতো। তো যে জিনিসটা আমি বলছি যে ইলেকট্রনিক কমার্সের ক্ষেত্রে এগ্রিকালচার একটা বড় জিনিস, কারণ আমাদের এখানে ইলেকট্রনিক কমার্সটা তমাল ভাই বলে গিয়েছে। আসলে আমরা ইলেকট্রনিক কমার্স বলছি, ইলেকট্রনিক কমার্স মানে কি? কাস্টমারের সাথে আমার ইন্টারাকশন, আমি প্রোডাক্ট দিচ্ছি, কিন্তু আমার ব্যাক এন্ড সিস্টেম বলে কিছু নাই। আমাদের এখানকার ম্যাক্সিমাম ই কমার্স সেলার হচ্ছে তারা রিসেলার। তারা ওই যে বললাম যে বিদেশ থেকে বা আলিবাবা অন্য সাইট থেকে জিনিস কিনে নিয়ে এসে বাংলাদেশে সেল করছে, এই জন্য প্রোডাক্টের মানও ঠিক থাকছে না, আবার দামের ক্ষেত্রে প্রাইসটাও কিন্তু মেনটেন করছে না। সো ইলেকট্রনিক কমার্স কিন্তু সবচেয়ে বেশি উপকার বয়ে নিয়ে আসতে পারে যারা ম্যানুফ্যাকচারার, যেমন একজন গ্রোয়ার, তার নিজস্ব প্রোডাক্ট এবং সে সরাসরি কিন্তু সেটা কাস্টমারকে দিতে পারছে। এতে কাস্টমারের জন্য সুবিধা, কাস্টমার তার পিওর প্রোডাক্টটা পাচ্ছে, এবং আমি যে গ্রোয়ার, সেই গ্রোয়ারের ক্ষেত্রেও কিন্তু আমি আমার ন্যায্য দামে
আমি কিন্তু কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছে দিতে পারছি। তো অবভিয়াসলি বাংলাদেশ যেহেতু একটা কৃষিভিত্তিক দেশ এবং আমাদের এই কৃষি ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি যে প্রাইস ডিসক্রিমিনেশন। সো এই প্রাইস ডিসক্রিমিনেশনটা অনেকখানি কমে আসা সম্ভব যদি আমরা ইলেকট্রনিক কমার্সের মাধ্যমে ভোক্তা এবং গ্রোয়ার তার মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করে দিতে পারি। কিন্তু সেখান থেকে আমাদের রাষ্ট্রীয় ভাবে কিছু সহায়তা দরকার। বিশেষ করে যেমন ভেজিটেবলস বা ফ্রুটস এর ক্ষেত্রে হটেক ফাউন্ডেশন তারা যদি লজিস্টিকের ব্যবস্থা করে দিতে পারে, অথবা বেসরকারি উদ্যোগে যদি কোনো লজিস্টিক গড়ে উঠে যারা হচ্ছে সেফলি এগ্রিকালচার প্রোডাক্টটা তার মানে ফার্মার্স ফিল্ড থেকে আমাদের মানে টেবিল পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে বা আমাদের বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে, এটাও কিন্তু বিজনেসের একটা নতুন হতে পারে, যে লজিস্টিকটাও কিন্তু একটা নতুন এমপ্লয়মেন্ট অপরচুনিটি হতে পারে। থ্যাংক ইউ। সো আমি 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 এটা বলি শেষ করবো যে হ্যাঁ, কৃষি ব্যবস্থাকে অবশ্যই ই কমার্সের আন্ডারে অলরেডি কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, সম্ভবত ওয়ান নেশন, রাইট, কিছুদিন আগে করোনার সময় করেছে, কিন্তু সেটা ক্যাম্পেইন নাই। এটা একটু দুঃখজনক ব্যাপার। যত বেশি ক্যাম্পেইন হবে তত মানুষ জানবে। সো সেটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যুস। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুব আলম। আমরা সর্বশেষ কোশ্চেনে আসতে চাচ্ছি। আমাদের মাঝে আছেন মল্লিকা রয়। আসলে একজন জিজ্ঞেস করেছেন যে আসলে আমাদের যদি ই কমার্সটা গ্রামীণ পর্যায়ে নাই, সেটা কিন্তু গ্রামীণ পর্যায়ে অন্তর্ভুক্ত করার জন্য বা ট্রানজাকশন গুলা নরমালি করার জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? খুব সংক্ষিপ্ত স্বরে বলেন। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। কোশ্চেনটা ভালো, যদিও আমি এটার সাথে রিলেটেড কিছু কথা আমি আমার মূল বক্তব্যেই বলেছি। আপনারা জানেন করোনার কারণে এখন কিন্তু অনলাইন বিজনেসের উপর নির্ভরশীলতাটা অনেক বেশি বেড়ে গেছে। আগে একটা ক্যাটাগরির মানুষ শুধু অনলাইন বিজনেসে কেনাকাটা করতো, সেটা হচ্ছে ইয়াং জেনারেশন। যদি আমি বলি ইয়াং পপুলেশন, একটা দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটাকে বলি আমরা, কর্মক্ষম মানুষ, এই ইয়াং পপুলেশনই শুধু অনলাইন ক্রেতা এবং বিক্রেতা উভয় ক্ষেত্রেই কাজ করত। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আরো অনেকেই কিন্তু এটাতে আগ্রহী হচ্ছে, এবং সেই ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় জিনিস হতে শুরু করে সব ধরনের কেনাকাটাই কিন্তু অনলাইনে করা হচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে গ্রামে অনলাইনের বিষয়টি সেভাবে এখনো পৌঁছাতে পারেনি। এটার প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের প্রযুক্তিগত সমস্যা। আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই প্রযুক্তির দিক থেকে এখনো সেভাবে আগাতে পারেনি। অনেকেরই হয়তো দেখবেন যে স্মার্টফোন নেই, বা স্মার্টফোন থাকলেও ইন্টারনেট খুবই স্লো। যেখানে আমরা শহরেই কিন্তু ইন্টারনেটের খুব ভালো গতি পাই তা কিন্তু নয়। হয়তো কোনো রকমে কাজ সারা যায় সেরকম, কিন্তু গ্রামের অবস্থা খুবই আসলে খারাপই আমি বলবো। তো সেই ক্ষেত্রে আবার যদি আমি বলি ডেলিভারি সিস্টেমের কথা, ই কমার্সের সাথে ডেলিভারি সিস্টেমটা কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত। এবং আপনি যদি দেখবেন গ্রামে অনেক জায়গায় কিন্তু কুরিয়ার সার্ভিস বা এই ধরনের ডেলিভারি সিস্টেম গুলো নেই। যদিও বিকাশ বা নগদ এগুলো অ্যাভেলেবেল আছে পেমেন্ট সিস্টেমটা, কিন্তু প্রোডাক্টটা যে যাবে, যেমন পাঠাও, উবার, অথবা আমরা যদি বলি সুন্দরবন এসে পরিবহন, এগুলো কিন্তু গ্রামের অনেক জায়গায় নেই। তো সেই ক্ষেত্রে ই কমার্সের কিন্তু একটা বড় একটা যেটা অভাব সেটা কিন্তু রয়ে গেছে। এখন সেই অভাব পূরণের জন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই মুহূর্তে ডেলিভারি সিস্টেম গুলোর কে যদি আমরা আরো কিছু রুটে যদি বাড়াতে পারি, আরো কিছু জায়গায় যদি এস্টাবলিশ করতে পারি, তাহলে আমার মনে হয় গ্রামের মানুষ ডেলিভারি সিস্টেম গুলো পাবে। আর প্রযুক্তিগতভাবে যেটা উন্নত হওয়ার বিষয়, সেটা আসলে পলিসির চেয়েও নিজেদের ব্যাপার অনেক বেশি। হয়তো দেখা যাচ্ছে যে পরিবারের সব মানুষের কাছে স্মার্টফোন নেই, কিন্তু একজনের কাছেও যদি থাকে অনলাইনে কিন্তু কেনাকাটা করা যাচ্ছে। আমরা যেহেতু আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের এভাবেই চিন্তা করে এগুনো উচিত আর কি। তো
তো এই জন্য আমার মনে হয় যে প্রথমত প্রযুক্তির সমস্যাটা সেটা আমাদের দূরীভূত করতে হবে, ডেলিভারি সিস্টেমের ব্যাপারটা সেটা আমাদের দূরীভূত করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আস্থার জায়গাটা। গ্রামের মানুষরাও কিন্তু বেশিরভাগই আস্থার জায়গার দিক থেকে ই কমার্সকে এখনো ওইভাবে বিশ্বাস করতে পারছে না। তো তাদের আস্থার জায়গাটা আহ আহ, পাকাপোক্ত করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে উদ্যোক্তা শ্রেণীকে আরো বেশি কোয়ালিটি মেনটেন করে কাজ করতে হবে, এবং প্রতারণার যাতে আশ্রয় কেউ না নেয় সেই ব্যাপারটা করতে হবে। এবং ম্যানেজমেন্টটা যদি করা যায় কোনো একটা অর্গানাইজেশনের মাধ্যমে, সেটা হোক ই ক্যাব বা যেহেতু ই ক্যাব এখন এটা করছে, সেইটা যদি মেনটেন করা যায়, মনিটর যদি করা যায় যাতে করে কেউ প্রতারণার শিকার না হয়, তাহলে আমার মনে হয় গ্রামেও সেটা ইনক্লুড করা যাবে। এবং গভর্নমেন্ট অলরেডি কিছু কিছু পদক্ষেপ নিয়েছে বিভিন্ন তৃণমূল পর্যায়ে, বিভিন্ন ইউনিয়নে অনলাইনের কার্যক্রমটা চালানোর জন্য। তো সেটা মনে হয় আরো বেশি দ্রুততর করার জন্য গভর্নমেন্টও এগিয়ে আসবে, এবং যারা আমাদের দেশের জনগণ আছে তারাও এগিয়ে আসবে। ধন্যবাদ। আচ্ছা, আমি জি, একটা ধন্যবাদ। পয়েন্ট অ্যাড করতে জি, জি, চাচ্ছিলাম। অবশ্যই। আচ্ছা, আমি জি, জি, যেটা শিওর। বলছিলাম সেটা ছিল হচ্ছে যে আসলে ফুড ফর নেশন, যেটা এগ্রিকালচার প্ল্যাটফর্ম আইসিডি ডিভিশন এবং অ্যাক্সেস টু ইনফরমেশন থেকে তৈরি করা হয়েছে, যেখানে কৃষি পণ্যগুলো বিক্রি করা যাবে হোলসেলার। বাট আমি মল্লিকার কথার সাথে একটু অ্যাড করি, কারণ এখানে একটা কোশ্চেনও আসছে। ফার্স্ট কোশ্চেনটা যদি আমি দেখি যে অনলাইন শপিং এ কিভাবে আমরা ভোগান্তিটা কমাতে পারি, কারণ এখন যে কেউ আপনার অনলাইন পেজ খুলে আসলে অনলাইন বিজনেস শুরু করে ফেলছে। আসলে আপনাদের মনে রাখতে হবে গ্লোবালি কিন্তু অনলাইনে কনভার্সন রেট কিন্তু 3 থেকে 4%, মানে এটা কিন্তু খুব বেশি না। এটা আমরা অনেক সময় বলি ফানেল মডেল। আর বাংলাদেশে আমরা ইলেকট্রনিক কমার্সের যে মডেলটা সবচেয়ে জনগণরা পছন্দ করছে সেটাকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে রপো মডেল, মানে রিসার্চ অনলাইন, পারচেজ অফলাইন। আমি অনলাইনে সবকিছু রিসার্চ করছি, কিন্তু আমি কেনার সময় হচ্ছে কিনছি অফলাইন থেকে। আমি হাই ভ্যালু প্রোডাক্টের কথা বলছি। তো যেটাকে আমরা অনেক সময় বলে থাকি মাল্টি চ্যানেল বা অমনি চ্যানেল, মানে আমার অফলাইন অনলাইন দুইটা প্ল্যাটফর্মই আমার জানতে হচ্ছে। তো সেক্ষেত্রে যারা ফেসবুকে এই 50,000 পেজ বা 70,000 পেজ অথবা 1 লাখ পেজ যে ফেসবুকের মাধ্যমে যে বিজনেস করছে, আসলে যে কোনো একটা অথরিটি হোক, সেটা বিজনেস মন্ত্রণালয় হোক অথবা ই ক্যাব হোক, ওনাদের একটু সামনে আসা উচিত এবং এদেরকে একটা রেগুলেশন করা উচিত। অ্যাটলিস্ট যারা ওনারা হয়তো একটা সার্টিফিকেশনের ব্যবস্থা করতে পারে। এখন বলে যে হ্যাঁ, সার্টিফিকেশন করতে গেলে অনেক সমস্যা, অনেকে বাধার সম্মুখীন হতে পারে, মার্কেট অ্যাক্সেসটা কমে যেতে পারে, উদ্যোক্তারা তাদের ইন্টারেস্ট লুজ করতে পারে। কিন্তু কিছুটা যদি অ্যাক্রিডিটেশন থাকে বা কিছুটা সার্টিফিকেশন থাকে, এবং সেই সার্টিফিকেশনটা জানাতে হবে যাতে কাস্টমার বুঝতে পারে যে না, এই কোম্পানি অ্যাটলিস্ট সে সদস্য, সে ন্যূনতম যে নর্মস আছে ইলেকট্রনিক বিজনেসে সেটা সে মেনে চলবে। এবং সেভাবে কিন্তু আমরা একটা আস্থার জায়গা তৈরি করতে পারি ভোক্তাদের তরফ থেকে। সো আমি বলবো যে এই সার্টিফিকেশনটা আসতে হবে, এবং প্রতিটা ইলেকট্রনিক কমার্সকে প্রোভাইডারকে বাধ্য করতে হবে যে তার প্রোডাক্ট কোয়ালিটি এবং প্রোডাক্ট রিটার্ন পলিসি তাদের ওয়েবসাইটে স্পষ্ট করে লিখে দিতে হবে, যাতে যে কোনো ভোক্তা সেটা দেখতে পায়। তারা বলে যে হ্যাঁ আমাদের আছে, কিন্তু আপনি অনেক খুঁজে টুজে ওই ইনফরমেশন আপনাকে বের করতে হবে, এবং যেটা অনেক সময় কাস্টমারদের জন্য, সাধারণ কাস্টমারদের জন্য ইন্টারপ্রিট করা অনেক কঠিন। সো আমি বলবো যে এটা সহজে এবং জনগণ যেন বুঝতে পারে, ভোক্তা যেন বুঝতে পারে, জানতে পারে, সেটা তাদের ওয়েবসাইটে বা তাদের পেজে সেটা বলে দিতে হবে। সো আমি মনে করি এই ধরনের ছোটখাটো দুই একটা সার্টিফিকেশন ইস্যুর মাধ্যমে আপাতত আমরা ইলেকট্রনিক কমার্সকে একটা কন্ট্রোলের মধ্যে আনতে পারি। এবং সরকারকেও চিন্তা করতে হবে, এটা একটা বিশাল বিজনেস, মিলিয়ন ডলারের বিজনেস এখানে হচ্ছে। সো এখান থেকে তার রেভিনিউ জেনারেটিং এর একটা ব্যবস্থা তৈরি করতে হবে। সেহেতু এই প্ল্যাটফর্মটাকে যদি আমি এস্টাবলিশ না করি, স্ট্রাকচার না করি, তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মটা আমরা টিকাতে পারবো না। কারণ অ্যামাজন যদি বাংলাদেশে আসে বা আলিবাবা যদি এখন দ্বারা যে ইনভেস্টমেন্ট করেছে সে ডিরেক্টলি আসে নাই, যদি আমরা বিশ্ব এই জায়ান্টদের সাথে, যেগুলো আমরা বলি বাজারের বিগ ফিশ, তার সাথে আমাদের যদি লোকাল ইলেকট্রনিক কমার্স গুলোকে ফাইট করতে হয়, কম্পিট করতে হয়, তাহলে আমাদের সেরকম সক্ষমতা অর্জন করতে হবে। না হলে ইলেকট্রনিক কমার্সের এই প্রমিস আমার মনে হয় না যে সাস্টেনেবল হবে, অথবা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। ধন্যবাদ।
জি, ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম স্যারকে। আমরা একটু একদম শেষ পর্যায়ে আসছি। আমাদের সাথে সংযুক্ত আছেন ফারহানা মাহমুদ ত্রিনা। ইক্যাবে আপনি দীর্ঘদিন যাবৎ কাজ করছেন। আসলে এখন আপনাদের উইমেন এন্টারপ্রেনারদের জন্য বিভিন্ন ফেসবুক পেজ খুলে তারা বিজনেস করছে, ভালো করছে, বাট তাদেরকে আমরা আসলে কিভাবে রেজিস্ট্রেশনের আন্ডারে এনে বিজনেসটা লিগ্যালি ভাবে করতে পারি, যেহেতু আপনি দীর্ঘদিন উইমেনদের নিয়ে কাজ করছেন? জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। এখন আসলে এত বড় প্ল্যাটফর্ম এখন হয়ে গেছে, আর ডিজিটাল যুগে, ডিজিটাল সময়ে আমাদের আসলে, আমি এখানে একটু উল্লেখ করতে চাই যে উদ্যোক্তা মানে কিন্তু শহর নয়, শুধুমাত্র ঢাকা শহরে কিন্তু উদ্যোক্তাদের হাব না, হাব কিন্তু আছে আরো বাংলাদেশের মানে প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে কিন্তু এখন উদ্যোক্তা করার একটা অবস্থায় তৈরি হয়ে গেছে। এখন শুধু উদ্যোক্তাদের কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে এখন ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাম শহর বলে কিন্তু কোনো বিভেদ নেই। এখন অলমোস্ট গ্রামে যারা আছে তারাও কিন্তু বসে একটা স্মার্টফোন, ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইন্টারনেট কানেকশন যদি ঠিক থাকে তাহলে গ্রামে অবশ্যই কিন্তু আমরা একটা বড় অংশ ওখান থেকেও কিন্তু বিজনেস করা যায়, ব্যবসা করা যায়। এক্ষেত্রে যেটা করতে পারে যে এখানে আমি একটা সাজেস্ট করতে পারি যে লজিস্টিক সাপ্লাই চেইন যেটা, সেটা যদি একদম কারেক্টলি মেনটেন করা যায় সেই ক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু একটা উদ্দীপনা কাজ করবে, একটা উদ্যোগটা নেবার একটা ইন্টারেস্ট বা আগ্রহ বোধ হবে, তাতেই কিন্তু এই কাজটা আরো সহজ হয়ে যাবে। আর উই আছে ওমেন ইন ই-কমার্স ফোরাম, যেটা ইক্যাবের সাথে কানেক্টেড, এবং ইক্যাব আছে, আমি একটু আগেও এই কথাটাই বলেছি, এইসব অ্যাসোসিয়েশন এবং ফোরামের সাথে মোর কানেকশন থাকলে আপনি আরো 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 শুধুমাত্র এখানে শুধু কিন্তু আমাদের দেশে কিন্তু শুধুমাত্র শাড়ি বা সালোয়ার কামিজ বা ড্রেসই কিন্তু না, নকশি কাঁথা আছে, গ্রামের বাটনা আছে, অনেক পুরনো বিলুপ্ত প্রায় অনেক কিছুই আছে যেটা হয়তো বা একদম প্রত্যন্ত এরিয়াতে খুব সহজে পাওয়া যায়। আমরা হয়তো বা দেখছি না, আমরা হয়তো বা শহরে অনেক কিছু দেখছি বলে মনে হচ্ছে ওটা হয়তো বা উদ্যোগ, ওটাই হয়তো বা ব্যবসা, ওটা হয়তো বা বিজনেস। আমার বাড়ির পাশে হয়তো বা এমন কিছু সোর্স আছে, এমন কিছু রিসোর্স আছে যেগুলো নিয়েও কিন্তু আমরা অ্যাভেলেবিলিটি কিন্তু আমরা বিজনেস করতে পারি যদি আমাদের সাপ্লাই চেইনটা এবং আমাদের নেটওয়ার্ক ভালো থাকে, স্ট্রং থাকে। এখানে অনেকগুলো যে সরকার কর্তৃক অনেকগুলো স্টেপ নেওয়া হয়েছে, সেগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, ওগুলোও যদি নেওয়া হয়, ট্রেনিং দেওয়া হচ্ছে, সেই ট্রেনিং এ যেন আমরা নিজ থেকেই যেন আমরা ইনক্লুড হতে পারি, সেটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো আমার কাছে মনে হয় যে এরকম একটা সময়, এরকম একটা ডিজিটাল প্ল্যাটফর্মের সময় নিজেকে যদি তৈরি করে, নিজেকে যদি নিয়ে যদি শুরু করতে পারি, অবশ্যই সফল হওয়ার একটা অবশ্যই সম্ভাবনা রয়েছে। এবং ধন্যবাদ। হ্যাঁ, আমার কাছে একটা কোশ্চেন আছে টিনার কাছে। আমি একটা জিনিস দেখছিলাম যে ইক্যাবের যে নীতিমালা, সেখানে 3টা জিনিস করা আছে, স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। তো দীর্ঘমেয়াদীতে বলা হচ্ছে যে এই ক্রেতা এবং বিক্রেতার যে আস্থার জায়গা, সেটা যদি বিভাগীয় পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে, গ্রাম পর্যায়ে টার্গেট ধরা আছে দীর্ঘমেয়াদীতে, মানে দীর্ঘমেয়াদী মানে 2041 সাল। কিন্তু আমি এটাই বলছি যে আমার সেন্সও এটা আসে যে এখানে আসলে শহর গ্রাম বলে কোনো কিছু নাই। সো যদি এই নীতিগত ব্যাপারে যদি আমরা ধরে নাই যে না, ডিজিটাল কমার্স 2021 পর্যন্ত যেটা স্বল্প মেয়াদী, সেটা শুধুমাত্র বিভাগীয় শহর বা রাজধানী শহরে কনফাইন থাকবে, 2031 পর্যন্ত জেলা শহরগুলোতে যাবে, আর 2041-এ যে আমি গ্রামের যে বিক্রেতা বা ভোক্তা তার সাথে আস্থার সম্পর্ক তৈরি করব, এ ধরনের যদি টার্গেট নেওয়া হয় এবং সেটা যদি নীতিতে থাকে, তাহলে কিন্তু ডিজিটাল কমার্স 2041 সালে যে কিন্তু আর বাস্তবের মুখ দেখবে না। তো আমি এটাই বলছি যে আমাদের আসলে আরো বাস্তবসম্মত চিন্তা করতে হবে, সম্পর্ক চিন্তা এবং আরো প্রকল্প এরকম নেওয়া হচ্ছে কনস্ট্যান্ট, এগুলোর ভেতরে আমরা কমিউনিকেশনের ভিতরে আছি। খুব শীঘ্রই এইসব ব্যাপারেও আমরা কোনো না কোনো একটা ব্যবস্থা নিয়ে এবং সবার সামনে শেয়ার করতে পারবো। থ্যাংক ইউ। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমরা আসলে অলমোস্ট 2 ঘন্টা যাবত আলোচনা করেছি। আজকের আমরা মনে করি যে খুবই একটি ফলপ্রসূ আলোচনার মধ্য দিয়ে আমরা কমার্স পরিপ্রেক্ষিত বাংলাদেশের এই বিষয়টি আমরা সবাই তুলে ধরছি। এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুব আলম স্যার, সংযুক্ত ছিলেন আমাদের ইক্যাবের জিএস তমাল ভাই,
ইকেবের আমাদের ফারহানা মাহমুদ রিনা, আমাদের সাথে সংযুক্ত আছেন মল্লিকা রয় এবং উম্মেন নাহার আজমি আপু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন প্রোগ্রামস, এবং হচ্ছে আমাদের নিয়াজ মাহমুদ আমাদের জার্নালিস্ট হিসেবে আছেন। আসলে সবাইকে আসলে ধন্যবাদ দিচ্ছি যে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই প্রোগ্রামটা উপভোগ করার জন্য। আমরা আজকে দেখতে পেলাম যে ই কমার্সে আসলে আমাদের আজকের বাংলাদেশে নানা ধরনের কিছু চ্যালেঞ্জ রয়েছে, তার মধ্যে বড় চ্যালেঞ্জ কিন্তু একটি আস্থা। আমরা কিন্তু গ্রামের যে যখন লোকগুলা রয়েছে তাদেরকে রেখেও কিন্তু আমরা ই কমার্স স্টাবলিশ করতে পারি না, কারণ আমরা জানি বাংলাদেশে প্রায় 80% উপরে লোক কিন্তু গ্রামে বাস করে। সুতরাং ডিজিটাল বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমাদের মাহবুব স্যার এবং শ্রীনা এবং আমাদের এসে তুলে ধরেছিলেন যে হ্যাঁ অবশ্যই গ্রামীণের লোককেই বেশি ফোকাস করা উচিত ডিজিটাল, এবং আমাদের আস্থার জন্য আমাদের পেমেন্ট সিস্টেম, আমাদের ডেলিভারি সিস্টেম এগুলা ডেভেলপ করা উচিত। এবং আমরা বিশ্বাস করি আজকের বাংলাদেশে যে প্রবলেম গুলো আছে সেটা অবশ্যই আগামীর বাংলাদেশে এই প্রবলেম গুলো সলভ করে আমরা সত্যিকারের একটি ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়ন দেখতে পাবো। সবাইকে ধন্যবাদ। সবাই যেহেতু আমরা একটা করোনা মহামারী দিয়ে যাচ্ছি, সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে আমি আজকের প্রোগ্রাম শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ।